আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার অডিয়েন্সগুলো। আশা করি সবাই ভালো আছেন। অবশেষে অনেকদিন পর নিয়ে এলাম আপনাদের ভালোবাসার সেই পঞ্চমতম সিজন প্রেমালোড়ন গল্পের বাকি অংশটুকু। মুখে তাকায় প্রিয়ন্তীর দিকে অসহায়ের মতো বলতে থাকে। প্রিয় রে, এমন তার ছিঁড়া মাইয়া কই পাইলি? জীবনটারে তেনা তেনা করে দিতেছে। লাল নীল আলোর ঝলকানিতে আলোকিত হয়ে রয়েছে পুরো চৌধুরী ভিলা। ছোট ছোট বৈদ্যুতিক বাতিগুলো জ্বলছে আর নিভছে। আলোর সেই ঝলকানির সাথে ছন্দ মিলিয়ে সকলে মেতে রয়েছে আনন্দ উল্লাসে, যার ছাপ ফুটে রয়েছে সকলের মুখাবয়বে। হলুদ সন্ধ্যার প্রধান আকর্ষণ মিহিকে বসিয়ে রাখা হয়েছে পুষ্প সজ্জিত একটি সোফায়। তার দুপাশে বসেছে দুজন মেহেদি আর্টিস্ট, যারা খুব যত্ন সহকারে তার হাত দুটোকে রাঙিয়ে তুলছে মেহেদিতে। মিহি চোখ ঘুরিয়ে তাকায় স্টেজের সামনে পেতে রাখা চেয়ারগুলোতে, যেখানে উপস্থিত রয়েছে তার বাড়ির সকল সদস্য। সকলের চোখে মুখে হাসির রেশ দেখে সহসাই মনটা খারাপ হয়ে যায় তার। আজই এই বাড়িতে তার শেষ দিন ভাবতেই অক্ষি কোটরে খানিকটা অশ্রু ভর করে। মিহি নিজেকে সামনে নেয়, চোখ ঘুরিয়ে তাকায় তার মেহেদি রাঙানো হাতের দিকে। তার হাতের তালুতে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে রায়ানের বউ। লেখাটা দেখে অশ্রুসিক্ত নয়নে মৃদু হাসি মিহি। দীর্ঘ 4 বছর পর অবশেষে তাদের প্রেম পূর্ণতা পেতে যাচ্ছে বিয়ের মাধ্যমে। আগামীকাল থেকে এই হাতে রাঙানো মেহেদির মতোই সে কাগজে কলমে রায়ানের বউ হয়ে যাবে। কথাটা ভাবতেই পুনরায় মুখে মৃদু হাসি ফুটে ওঠে তার। এসব ভাবনার মাঝেই হঠাৎ করে পুরো বাগানে অন্ধকার ছড়িয়ে পড়ে। আকস্মিক ঘটনায় ভয়ে ও আতঙ্কে বুকটা ধক করে ওঠে মিহির। আশেপাশে তাকিয়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়াতে যাবে, তার আগেই স্টেজে মুভিং হেডলাইট জ্বলে ওঠে। সেই আলো ভেদ করে স্টেজে প্রবেশ করতে থাকে সারা, রিশা ও মিহা। তাদের স্টেজে উঠতে দেখে চিন্তামুগ্ধ হয়ে পুনরায় সোফায় বসে পড়ে মিহি। মিহির এহেন কাণ্ডে স্টেজে প্রবেশ করতে করতে মুখ টিপে টিপে হাসে 3 জন। মিহি তাদের উদ্দেশ্যে চরভঙ্গি দেখাতেই কানের লতি চেপে ধরে সরি বোঝায় মিহা। মিহার কাণ্ডে হেসে ফেলে মিহি। তখনই সাউন্ড বক্সে বেজে ওঠে তাদের যৌথ নৃত্য প্রদর্শনীর কাণ্ডে। নাচের মাঝেই বাগানে উপস্থিত সকলে করতালিতে ফেটে পড়ে। তাদের মাঝে 2-1 উঠিয়ে হুইলসে বাজাতেই শুরু করে নৃত্য প্রদর্শনকারীদের উদ্দেশ্যে। এইসবের মধ্যেও নিজেকে গুটিয়ে রেখেছে প্রিয়ন্তী। এই পরিস্থিতিতে অভ্যস্ত না থাকায় সে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে স্টেজের এক কোণে। বারবার চলে যেতে চাইলেও কাইফার জন্য এক চুলও নড়তে পারেনি সেখান থেকে। কাইফা তার হাত দুটো শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে আছে তারই পাশে। চল ভেতরে যাই, অনেকক্ষণ তো হলো নাচ দেখেছিস, আমার অস্বস্তি হচ্ছে। দেখ সকলে কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। প্রিয়ন্তীর কথায় চোখে মুখে বিরক্তির ভাব ফুটে ওঠে কাইফার। প্রিয়ন্তীর মুখে এই কথাটা সে এই পর্যন্ত প্রায় 15 থেকে 20 বার শুনে ফেলেছে, যার দরুন কথার প্রত্যুত্তরে সে প্রত্যেকবারই বলে উঠেছে। এমন করছিস কেন? দেখ সকলে কত আনন্দ করছে, একটু স্বাভাবিক হয়ে দাঁড়া না। কেউ আমাদের দেখছে না, আর কেউ আমাদের দেখবেও কেন? নাচ কি আমরা করছি? যারা নাচ করছে সকলে তো তাদের দেখতেই ব্যস্ত। একটা কথা এতবার বলার পরও কাজ না হওয়ায় কাইফা বিরক্ত হয়। বিরক্তিতে কোমরে হাত বেঁধে প্রিয়ন্তীর করুণ মুখটার দিকে তাকিয়ে কাটকাট কণ্ঠে জিজ্ঞেস করে। কে দেখেছে আমাদের বল, তার চোখ তুলে ফেলবো আমি। কাইফার কাটকাট প্রশ্নে স্টেজের ওপর পাশে দৃষ্টি নিক্ষেপ করে প্রিয়ন্তী, যেখানে ঠোঁটের ওপর আঙুল রেখে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সায়ান। প্রিয়ন্তী ভীত হয়, চোখ ঘুরিয়ে কাইফার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে। স্টেজের ওপাশের মানুষজন। প্রিয়ন্তীর কথায় ভ্রুকুচকে সেদিকে উকি দেয় কাইফা। কাঙ্ক্ষিত ব্যক্তিকে খোঁজার উদ্দেশ্যে চোখের দৃষ্টি ফেলতে থাকে এলোমেলো। সহসাই তার চোখজোড়া স্থির হয় প্রান্তের ওপর। প্রান্তকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বুকটা ধক করে ওঠে তার। কাইফা বড় একটা শ্বাস টানে, নিজেকে ধাতস্থ করে চোখ পিটপিট করে সন্দিহান চোখে তাকাতেই দেখতে পায় প্রান্তের চোখজোড়া তখনও তার উপর তাক করা। প্রান্তকে তার দিকে নিষ্পদক তাকিয়ে থাকতে দেখে ভয়ে হাত পা বরফের ন্যায় জমে যায় তার। দ্বারা দিয়ে বয়ে যায় শীতল প্রবাহ, যার দরুন ভয়ে চোখ জোড়াকে বন্ধ করে নেয় তড়াক করে। মন্দ চোখে মনে মনে বিড়বিড়ায়। এখন আবার কি ভুল করলি কাইফের বাচ্চা? এই বেটায় এমনভাবে তাকিয়ে আছে কেন তোর দিকে? যেন মনে হচ্ছে কথা দিয়ে ঝাড়তে না পেরে চোখ দিয়ে গিলে খাচ্ছে। কাইফা ধাতস্থ হয়, পুনরায় চোখ ছোট ছোট করে তাকায় প্রান্তের দিকে। প্রান্তকে তখনও তার দিকে তাকিয়ে থাকতে দেখে মুখ কুঁচকে বিড়বিড়িয়ে বলে। এই বেটার চরিত্র খারাপ, জানতাম জানতাম আমি।
হুটহাট এসে অন্যায় মুখ মুছতো, এখন দেখছি দৃষ্টিও খারাপ। ছে, বুইড়া খাটাস কোথাকার। কাইফার ভাবনার মাঝেই সারাদের নাচের সমাপ্তি ঘটে, যার দরুন পুনরায় করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো আসরটা। কাইফার ঘোর কাটে, চোখ ঘুরিয়ে তাকাতেই দেখতে পায় সকলে হুড়মুড়িয়ে স্টেজে প্রবেশ করছে। হলুদের অনুষ্ঠান শেষ হওয়ার দরুন সকলেই এখন নিজেদের মতো নাচে। সারাদের সাথে নাচে যোগ দিয়েছে তাদের সকল কাজিনরা সহ উপস্থিত আরও অনেকে। সকলের এলোমেলো নাচের মধ্যেই সারার চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা প্রিয়ন্তী আর কাইফার দিকে। সহসাই ছেজ ছুটে এসে তাদের টেনে নিয়ে যায় স্টেজের মাঝে। সারাকে দেখে তার সাথে যোগ দেয় মানহা আর শিয়ারা। তারা সকলে এক প্রকার জোর করে প্রিয়ন্তী আর কাইফাকে নিয়ে আসে স্টেজের মধ্যিখানে। প্রিয়ন্তী ততস্থ হয়, নিজেকে বারবার গুটিয়ে নিতে চায় নিত্যরত পুরুষদের অশালীন স্পর্শ থেকে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় জারিফের অসভ্য আচরণের কাছে। প্রিয়ন্তীর চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কি করবে বুঝতে না পেরে চোখে দৃষ্টি ফেলতে থাকে এলোমেলো। তখনই ধীর পায়ে স্টেজে হেঁটে আসে সায়ান। জারিফকে প্রিয়ন্তীর সাথে অসভ্য আচরণ করতে দেখে ঢাল হয়ে দাঁড়ায় প্রিয়ন্তীর সামনে, যার দরুন তার লম্বা অবয়বে ঢাকা পড়ে যায় প্রিয়ন্তীর ছোট্ট দেহখানা। Hey mister, control yourself. Otherwise I can't control myself. You know what I mean? মিউজিকের শব্দে সায়ানের বলা কথাটা জারিফের কানে না পৌঁছলেও সেই কথাটা পৌঁছায় সারার কানে। সারা ঘাড় বাঁকিয়ে পিছু ফিরতেই দেখতে পায় সায়ান দাঁড়িয়ে আছে তার পেছনে। চোখ ঘুরাতেই দেখতে পায় তার পাশে দাঁড়িয়ে আছে এতক্ষণ তার ঘা ঘেঁষে নাচতে থাকা ছেলেটি। সারা লজ্জায় মাথা নুইয়ে ফেলে। সায়ানকে তার হয়ে কথা বলতে দেখে মনে একটা অদ্ভুত শিহরণ জাগে। মাথা নুইয়ে রেখেই সে সায়ানের দিকে আর চোখে তাকায় আর নিজেই নিজেকে প্রশ্ন করে, তুই কি আবার এই মনোমুগ্ধকারীর প্রেমে উষ্টা খেলি সারা? প্রথমবার তো নিজেকে কন্ট্রোল রাখতে পেরেছিস, এবার রাখতে পারবি তো, নাকি নিজেকে ধ্বংস করবি তার প্রেমকে আলিঙ্গন করে গিয়ে? অন্যদিকে প্রিয়ন্তীর সাথে করা সারার ঘটনাতে রক্তচক্ষু নয়নে পরখ করছিলেন শাহানাজ চৌধুরী। নিজের মেয়েকে প্রিয়ন্তীর সাথে এমন আহ্লাদ করতে দেখে সহসাই রাগে রিরি করে ওঠে তার পুরো শরীর। শাহানাজ চৌধুরীর রাগে হাতজোড়া মুষ্টিবদ্ধ করতেই সেই হাতজোড়ায় চোখ যায় সাহারা খাতুনের। বোনকে রেগে থাকতে দেখে সেই রাগ আরও বাড়িয়ে দেবার নেশা জাগে তার মনে। সহসাই মুখে একটা শয়তানি হাসি ফুটে ওঠে তার, সেটাকে মিলিয়ে দিয়ে আফসোসের সুরে বলে, তোর মেয়েটা এমন হাড়ে বজ্জাত কি করে হলো রে শানু? এই ছোট লোকের বাচ্চাকে নিয়ে কি সব আদিক্ষেতা করছে। ছ্যা! সাহারা খাতুন থামে, আর চোখে বোনের দিকে তাকিয়ে তার মতিগতি পরীক্ষা করে পুনরায় বলে, হ্যাঁ রে, তোর ছেলেটাও কি বোনের মতোই হয়েছে? আগে তো শুনতাম এই ছোট লোকের বাচ্চার জন্য তোর সাথে তেরামি করত, কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করত। বলতে গেলে তোদের মধ্যে এক প্রকার মা ছেলের যুদ্ধ চলতো। এখনো চলে নাকি সেই যুদ্ধ খেলা? সাহারা খাতুনের শেষে বলা বিদ্রুপমূলক কথাটা শাহানাজ চৌধুরীর শৈলে সূচের ন্যায় ফোটে। সহসায় তার মনে পড়ে যায় সৌহার্দের বলা সেদিনের কথাগুলো। সেদিনের বলা কথাগুলোর মানে চট করে বুঝে গিয়েছিল সে। ছেলেকে দীর্ঘ 6 বছর পর প্রিয়ন্তীর হয়ে কথা বলতে দেখে মনটা বিষিয়ে ওঠে তার। তার বাবু কিনা ওই ফকিন্নির বাচ্চার হয়ে কথা বলছে, ওই ফকিন্নির বাচ্চার জন্য হাত কেটেছে। কথাটা মনে পড়তেই শরীরে আগুন ধরে যায় তার। কাচুমাচু হয়ে স্টেজের উপর দাঁড়িয়ে থাকা প্রিয়ন্তীর দিকে রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, এই কাঁটাটাকে কিভাবে তুলবো আপা? কাঁটাটা এখন গলা থেকে নেমে বুকে গিয়ে বিঁধছে। শাহানা চৌধুরীর শান্ত কথাটায় মুখে শয়তানি হাসি ফুটে ওঠে সাহারা খাতুনের। মুখে লেগে থাকা পানের রসটুকু মুছে বোনের দৃষ্টি অনুসরণ করে তাকায় প্রিয়ন্তীর দিকে। সেখানেই চোখ জোড়া স্থির রেখে আনমনে বলে, কাটা দিয়ে কাটা তুলতে হবে শানু, তুই শুধু দেখ কি করি আমি। এই মেয়ে, শাড়ি সামলে রাখতে না পারলে শাড়ি পরিস কেন? লোকজনকে দেখাতে চাস তোর ফর্সা মসৃণ পেট আছে, নাকি এভাবেই ছেলেদের আকৃষ্ট করতে চাস তোর মতো মাথা মোটা মেয়ের প্রেমে পড়ার জন্য? ঝাঁঝালো কণ্ঠস্বর কানে বাজতেই পিছু ফিরে তাকায় কাইফা। পিছু ফিরতেই দেখতে পায় প্রান্তর তার দিকে তাকিয়ে আছে শান্ত দৃষ্টিতে। সে নজরে স্থির হয় কাইফা, যে এতক্ষণ লাফিয়ে লাফিয়ে গাছ থেকে জবা ফুল পারছিল, যার দরুন তার শাড়ি সরে গিয়ে উন্মুক্ত হয়ে যায় ফর্সা পেটখানা। কাইফা ভ্রু কুঁচকে তাকায় প্রান্তের দিকে আর মনে মনে বিড়বিড়িয়ে বলে, লোকটা তাকে কি বলল? সে ছেলেদের আকৃষ্ট করছে তার প্রেমে পড়ার জন্য? তার চরিত্র কি এতই খারাপ?
সহসায় তার মুখ কুঁচকে যায় ঘৃণায়, ঘৃণার সাথে মুখে রাগও ফুটে ওঠে কিঞ্চিত। মুখে রাগি রাগি ভাব বজায় রেখে কোমরের শাড়ির আঁচলটা গুজিয়ে এগিয়ে এসে দাঁড়ায় প্রান্তের সামনে। প্রান্তের দৃষ্টি তখনও তার উপরেই তাক করা। প্রান্তের সেই দৃষ্টিকে উপেক্ষা করে তেজি কণ্ঠে বলে, এখানে আপনি ছাড়া আর কে আছে আঙ্কেল? এখন কি বলতে চাইছেন আমি আপনাকে প্রেমে ফেলতে চাইছি, অথবা আপনি নিজেই আমার প্রেমে পড়ে গেছেন? কাইফার পাল্টা প্রশ্নে বাঁকা হাসে প্রান্ত। সেই হাসিতে ভেবাচাকা খায় কাইফা। প্রান্তকে তার দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে ভয়ে পিছিয়ে যেতে থাকে শুকনো ঢোক গিলে। পিছিয়ে যেতে যেতে এক পর্যায়ে তার পিঠ গিয়ে ঠেকে গাছের সরু কাটে। কাইফা ভীত হয় এই অসভ্য লোকের সাথে তর্ক করার জন্য। নিজেই নিজেকে শাসায় কতক্ষণ। নিজেকে ধাতস্থ করে ভীত চোখে আশেপাশে চোখ ঘোরাতেই দেখতে পায় পরিবেশ নিশ্চুপ হয়ে আছে। কিছুক্ষণ আগেই মিহি আপুর হলুদের প্রোগ্রাম শেষ হয়েছে। সকলে বাড়ির ভেতর চলে গেলেও কাইফা রয়ে গেছে বাগানটায়। ফুলগুলো তার এতটাই ভালো লেগেছে যে এগুলোর লোভ প্রায় ২০ মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে এই গাছটার নিচে, কিন্তু এতক্ষণে একটা ফুলও পারতে পারেনি, বরং উল্টো পড়ে গিয়েছে বাঘের খাঁচায়। আশেপাশে প্রিয়ন্তীও নেই যে তাকে বাঁচাবে। কথাটা ভাবতেই কাঁদো কাঁদো ভাব ফুটে ওঠে কাইফার মুখে। তোর মতো মাথা মোটা মেয়ের প্রেমে পড়বো আমি? লাইক সিরিয়াসলি? তুই তো আমার হাঁটু সমানও হোস না, আর বুদ্ধি তো তারও নিচে। প্রান্ত থামে। ফট করে কাইফার কোমরে গুজে থাকা আঁচলটা ছেড়ে দিয়ে ব্যঙ্গাত্মক সুরে বলে, তবে তুই চাইলে ট্রাই করতে পারিস, হয়তো পড়লে পড়তে পারি। প্রান্ত পুনরায় থামে। সামনের দিকে ঝুঁকে কাইফার কাদো কাদো মুখটার দিকে তাকিয়ে হিসিয়ে বলে, তোর প্রেমে? চোখ বন্ধরত অবস্থায় কেঁপে ওঠে কাইফা। তার পুরো শরীর অসাড় হয়ে আসে। মৃদু বাতাসে শরীর কাটা দিয়ে উঠছে ক্ষণে ক্ষণে। কাইফা ভরকায়, মৃদু বাতাস তো এতক্ষণও ছিল, তাহলে তখন শরীরে কাটা দিল না কেন? এমনটা কি শীতল বাতাসের জন্য হচ্ছে, নাকি শীতল অনুভূতির জন্য? কাইফা তটস্থ হয়। চোখ পিটপিট করে তাকাতেই দেখতে পায় সামনে কেউ নেই। চোখ খুলে প্রান্তকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে কাইফা। পা ফেলে এগিয়ে যেতেই পায়ের নিচে চাপা পড়ে কতগুলো রক্ত জবা ফুল। কাইফা চমকায়। এতগুলো ফুল মাটিতে বিছিয়ে থাকতে দেখে সহসাই মুখে মৃদু হাসি ফুটে ওঠে তার। তড়িঘড়ি করে মাটিতে বসে ফুলগুলো কুড়িয়ে আঁচলে তুলে নেয় সন্তর্পণে। সেগুলোতে চোখ বুলাতে বুলাতে বিস্মিত কণ্ঠে বিড়বিড়িয়ে বলে, এতক্ষণ ফুল পাড়ার জন্য বাদরের মতো লাফাচ্ছিলাম, তখন এই লোকগুলো দেখিনি কেন? নাকি তখন এগুলো ছিলই না? কাইফা চোখ ছোট ছোট করে আশেপাশে তাকায়। বাগানে কাউকে দেখতে না পেয়ে মুখে দ্বিগুণ বিস্ময় ফুটিয়ে তুলে ভয়ার্ত কণ্ঠে তুতলিয়ে বলে, তাহলে এখন এগুলো আসলো কোত্থেকে? ভূতে দিয়ে যায়নি তো? ওহ আল্লাহ, বাঁচাও! বলেই এক দূরে ছুটে চলে যায় বাড়ির ভেতরে। ঘড়িতে রাত ২টো। পুরো বাড়িতে ছেয়ে আছে নিস্তব্ধতা। সারাদিনের কোলাহল যেন রাতের অন্ধকারে ঢাকা পড়েছে। সেই নিস্তব্ধতা ভেদ করে পা টিপে টিপে নিচে নেমে আসে প্রিয়ন্তী। তার হাতে ধরা পানির খালি মগ। কাইফা ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। প্রিয়ন্তীও ঘুমিয়ে পড়েছিল কাইফার সাথে, তবে একটা খারাপ স্বপ্নে ঘুম ভেঙে যায় তার। সে আজ অনেক দিন পর তার মাকে স্বপ্নে দেখেছে। তার মা স্বপ্নে এসে তাকে কান্নাজড়িত কণ্ঠে বলেছে, প্রিয়, সাবধানে থাকিস মা, নিজেকে রক্ষা করিস নিজের পবিত্রতার জোরে, মনে রাখিস তোর পবিত্রতাই তোর শক্তি। কথাগুলো বলতে বলতেই তার মায়ের মুখ দিয়ে গড়গড় করে রক্ত গড়িয়ে পড়ে। প্রিয়ন্তী ভয় পায়। হাতে তার মাকে ধরতে যাবে, তার আগেই সে তলিয়ে যায় গভীর অন্ধকারে। ভয়ঙ্কর স্বপ্নটাতে গলা শুকিয়ে আসে প্রিয়ন্তীর। প্রচণ্ড শীতেও শরীর ঘামতে থাকে দরদর করে। ভয়ে তার তৃষ্ণায় তড়িৎ বেগে ঘুম ভেঙে উঠে বসে প্রিয়ন্তী। হাতের উল্টো পিঠ দিয়ে গলার ঘামটুকু মুছে পানি পান করার উদ্দেশ্যে মগটা তুলেই দেখতে পায় সেটি পুরোপুরি ফাঁকা। তার পিপাসা মেটানোর জন্য এক বিন্দু পানিও নেই সেই মগে। প্রিয়ন্তী ধাতস্থ হয়। কাইফার দিকে এক পলক তাকিয়ে তার গায়ের কম্বলটা ঠিক করে দেয় আলতো করে। সেই সাথে নিজের মাথার ওনাটাও ঠিক করে নেয় সন্তর্পণে। রুমের দরজা ফিরিয়ে নিঃশব্দে মগ হাতে নিয়ে নিচে নেমে আসে সিঁড়ি বেয়ে। এই মেয়ে, তোর নামটা যেন কি? নিস্তব্ধ পরিবেশে হঠাৎ কারো ডাকে ভয় পেয়ে যায় প্রিয়ন্তী। চমকিয়ে পিছু ফিরতেই দেখতে পায় তার পেছনেই দাঁড়িয়ে আছে সাবিহা আমজাদ। সে অনবরত হাই তুলছে আর তার ঘুম ঘুম চোখগুলো ডলছে। প্রিয়ন্তী এগিয়ে যায় তার দিকে। তাকে দেখে আমতামতা করে বলে, আমার নাম প্রিয়ন্তী, আপনার কিছু লাগবে আন্টি? আন্টি ডাক শুনে মুখ কুঁচকায় সাবিহা আমজাদ। ঘুম ঘুম চোখে বিড়বিড়িয়ে বলে, ছোট লোক।
কথাটা বলেই সন্তর্পণে তাকায় প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তীর হাবভাবের কোনো পরিবর্তন না দেখে মুখ লুকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। প্রিয়ন্তী কথাটা না শোনায় মনে মনে খুশি হয় অনেকটা। সেই খুশির রেশ মুখে ফুটিয়ে তুলতেই প্রিয়ন্তীর উদ্দেশ্যে বলে, বাগানের ডান দিকের স্টোর রুমটাতে বাবুর্চি সহ ক্যাটারিংয়ের কয়েকজন লোক ঘুমিয়েছে। তারা লোক পাঠিয়েছিল কয়েকটা কম্বল দিয়ে আসার জন্য। তুই গিয়ে একটু দিয়ে আসবি মা? আমি যেতাম, কিন্তু দেখ আমার কি পরিমাণে ঘুম পাচ্ছে, চোখ মেলে তাকাতেই পারছি না ঘুমের জন্য। প্রিয়ন্তী হাত কসলাতে থাকে। রাতের বেলায় একা একা এতগুলো লোকের ঘরে যাবে কি করে? লোকগুলো কেমন তাও তো জানে না। যদি তার সাথে খারাপ কিছু করে? প্রিয়ন্তী চোখ ঘুরিয়ে তাকায় বাহিরের দিকে। বাহিরে ঘুরঘুরিয়ে অন্ধকার। সেই অন্ধকারে ভয়েরা দানা বাঁধে তার মনে। প্লিজ যা না মা। নিজের হাতের উপর অন্য কারো হাতের স্পর্শে ঘোর কাটে প্রিয়ন্তীর। চোখ ঘোরাতে দেখতে পায় সাবিহা আমজাদ তার হাত দুটো চেপে ধরে রেখেছে আলতো স্পর্শে। প্রিয়ন্তীর ততস্থ হয়, হাত ছাড়িয়ে নিয়ে মিনমিনিয়ে বলে, আপনি চিন্তা করবেন আন্টি, আমি কম্বলগুলো দিয়ে আসছি। কথাটা শুনে সাবিহা আমজাদের চোখ দুটো চকচক করে ওঠে। মুখে হাসি ফুটে উঠতেই তড়িঘড়ি করে বলতে থাকে, সোফার উপরে কম্বলগুলো রাখা আছে, দাঁড়া আমি নিয়ে আসছি। লাগবে না আন্টি, আপনি থাকুন, আমি নিয়ে যাচ্ছি। কথাটা বলেই সোফার দিকে পা বাড়ায় প্রিয়ন্তী। কম্বলগুলোকে হাতে তুলে নিয়ে সেগুলোকে চেপে ধরে ভয়ে ভয়ে পিছু ফিরতে তাকাতেই দেখতে পায় সাবিহা আমজাদ তাকিয়ে আছে ভয়ঙ্কর দৃষ্টিতে। সেই দৃষ্টিতেই কেঁপে ওঠে প্রিয়ন্তী। নিজেকে সামলে নিয়ে মাথার ওড়নাটা ঠিক করে পা বাড়ায় বাগানের উদ্দেশ্যে। সাব্বাস সাব্বু সাব্বাস, কি সুন্দর অভিনয়টা না করলে, আয় তোকে দুটো চুমু দেই। হাসতে হাসতে কথাগুলো বলে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে সাহারা খাতুন। তার পিছু পিছু নেমে আসে শাহানা চৌধুরী। দুজনের মুখেই বিশ্বজয়ী হাসি। বোনদের নিচে নামতে দেখে সেদিকে ছুটে যায় সাবিহা আমজাদ। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, বাকিদের রুম থেকে বের করে দিয়েছো তো? আমাদের হাতে কিন্তু সময় খুবই কম, যা করার তাড়াতাড়ি করতে হবে। সাবিহা আমজাদের প্রশ্ন হাতে থাকা পানটা মুখে পুরে নেয় সাহারা খাতুন। আয়সি ভঙ্গিতে সেটাকে চিবোতে চিবোতে নিশ্চিন্ত কণ্ঠে বলে, সব রেডি করা আছে, বাবুর্চি সহ সকলকে রান্নার কাজে পাঠিয়ে দিয়েছি। রুমটা একদম ফাঁকা। হারুনকে বলেছি ওই রুমে ঘাপটি মেরে বসে থাকতে। মেয়েটা ঢুকলেই যাতে বিশ্রীভাবে ছুঁয়ে দেয় তাকে। দাগ না থাকলে প্রমাণ করব কিভাবে মেয়েটা অপবিত্র। এখন শুধু লোক জড়ো করা বাকি। ওই মেয়েকে আজই এই বাড়ি ছাড়া করবো আমি। কথাটা শেষ হতেই তিনজনের মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। সেই হাসির মৃদু শব্দ যেন বাড়ির প্রতিটা কণা বিন্দুকে জানা দিচ্ছে, জানিস, মেয়েদের কলঙ্কিত করা খুব সহজ। কলঙ্কটা যেন খুব সহজেই তাদের স্পর্শ করতে পারে, মিটিয়ে দিতে পারে তাদের সকল পবিত্রতার অস্তিত্ব। আর সেই অস্তিত্বকে মিটিয়ে দিতেই নীরব ঘাতক রূপে কাজ করছি আমরা মা নামক তিনজন নিষ্ঠুর রমণী। সেই সাথে দেয়ালটাও যেন প্রত্যুত্তরে তাদের উদ্দেশ্যে হিসিয়ে বলছে, সকল নারীদের গায়ে মা গন্ধ থাকলেও সকল নারী মা হয়ে উঠতে পারে না, পারেই না। কিছু কিছু নারী মারূপী ধ্বংসকারীও হয়। শিশির ভেজা ঘাসের উপর পা টিপে টিপে হাঁটছে প্রিয়তি। ঘাসের উপর জমে থাকা বিন্দু বিন্দু শিশির কণাগুলো তার পায়ের আঙুলগুলোকে ছুঁয়ে দিচ্ছে শীতল স্পর্শে। প্রিয়তি সেগুলোকে মারিয়ে সন্তর্পণে বাগানের মাঝ বরাবর আসে। বাগানের মাঝ বরাবর আসতেই থমকে দাঁড়ায় সে। দূর থেকে ভেসে আসা কুকুরের ডাকে বরফের ন্যায় জমে গিয়েছে তার কুয়াশায় সিক্ত পা দুটো। প্রিয়তি তটস্থ হয়। ডাক অনুসরণ করে সন্ধিহান দৃষ্টি নিক্ষেপ করে বাড়ির প্রধান ফটকের দিকে, যেখানে বন্ধ গেটটার ওপাশে দাঁড়িয়ে আছে কালো কুচকুচে একটি কুকুর। ল্যাম্পপোস্টের আলোয় সেই কুকুরের চোখগুলো জলজল করছে। জলজল চোখেই সে জিভ বের করে তাকিয়ে আছে প্রিয়ন্তীর দিকে। প্রিয়তি ঘাবড়ায় সেই দৃষ্টিতে। অন্ধকার ভীতি তার আগেই ছিল, সেই সাথে কুকুরের উপস্থিতি যেন সেই ভীতি আরও বাড়িয়ে দিয়েছে। যার দরুণ তীব্র শীতেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হয়। প্রিয়তি স্থির হয়, এক হাতে কম্বলগুলোকে চেপে ধরে অন্য হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘামটুকু মুছে নেয় সন্তর্পণে। নিজেকে স্বাভাবিক করতে বড় বড় শ্বাস টেনে নেয় কয়েকটা। তবুও স্বাভাবিক হতে না পেরে ভয়ে ভয়ে পিছিয়ে আসতে থাকে বাড়ির দিকে। দুপা পিছিয়ে আসতেই দূর থেকে ভেসে আসে কিছু লোকের কণ্ঠস্বর। প্রিয়ন্তীর চমকায় সন্ধিয়ান দৃষ্টি তাক করতেই দেখতে পায় বাগানের বাঁদিকে কিছু সংখ্যক লোক রান্নার কাজে ব্যস্ত। তারা নিজেদের মতো কাজ করছে আর কাজের ফাঁকে ফাঁকে গল্পগুজব করছে। অন্ধকার থাকায় লোকগুলো তাকে দেখতে না পেলেও সে লোকগুলোকে দেখতে পেয়েছে স্পষ্ট।
যার দরুন এতক্ষণ ভয় পেলেও সেই ভয়টা কমে আসে লোকগুলোর উপস্থিতিতে। প্রিয়ন্তী স্বস্তির নিঃশ্বাস ফেলে, নিজেকে ধাতস্থ করে পুনরায় মনে সাহস জুগিয়ে পা বাড়ায় বাগানের ডান দিকটায়। তার গলা শুকিয়ে আসে, কম্বলগুলো পৌঁছে দিয়ে আগে পানি পান করতে হবে। তখন পানি পান করার উদ্দেশ্যে নিচে নামলেও পানি পান করার সুযোগ পায়নি সে। তার আগে কম্বল হাতে বেরিয়ে আসতে হয়েছে বাড়ির বাহিরে। কম্বল হাতে প্রায় 5 মিনিট যাবৎ জীর্ণ শীর্ণ রুমটার সামনে দাঁড়িয়ে আছে প্রিয়ন্তী। এই রুমটাতে বাড়ির সকল পরিত্যক্ত জিনিসপত্র ফেলে রাখা হয়। তারা বাড়ির চিলেকোঠার ঘরটা দখল করার পরই পরিত্যক্ত জিনিসগুলো জায়গা হয় এই পুরনো রুমটাতে। মিহিয়াপুর বিয়ে উপলক্ষে রুমটাকে পরিষ্কার করে বাবুজিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। রুমটার সামনে দাঁড়িয়ে গায়ে ওড়নাটাকে ঠিক করে নেয় প্রিয়ন্তী। লোকগুলোকে কি নামে ডাকবে বুঝতে পারছে না সে যখন সন্ধ্যার রান্নার ওখানে গিয়েছিল তখন দেখেছে লোকগুলো বেশিরভাগই রহিম চাচার বয়সী। প্রিয়ন্তী স্থির হয়, সকল দোটানা ভুলে আমতামতা করে বলে, আসসালামু আলাইকুম চাচা, কেউ আছেন? একটু বাইরে আসবেন? প্রিয়ন্তী থামে, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর কোনো সাড়া শব্দ না পেয়ে পুনরায় বলে, আমি আপনাদের জন্য কম্বল নিয়ে এসেছি। আপনারা নাকি লোক পাঠিয়েছিলেন কম্বলের জন্য? দ্বিতীয়বারের মতো কোনো সাড়া শব্দ না পায় প্রিয়ন্তী চিন্তায় পড়ে, কম্বল হাতেই ভাবতে থাকে। লোকগুলো কি ঘুমিয়ে পড়েছে? তাহলে কি চলে যাবে সে? ভাবনাটা মাথায় আসতেই বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায় সে। সহসায় তার পা জোড়া থমকে যায় গায়ে পড়া শীতল কুয়াশার স্পর্শে। এতক্ষণ ভয়ে আর আতঙ্কে শীতের তীব্রতা টের পায়নি, যার দরুন হঠাৎ শীতল স্পর্শে কেঁপে ওঠে প্রিয়ন্তী। শীতের তীব্রতা অনুভব হওয়ায় তার মায়া হয় লোকগুলোর প্রতি। সে পুনরায় পিছু ফিরে তাকায় রুমটার দিকে। রাতের শেষ ভাগে শীতের তীব্রতা বাড়ে, তখন লোকগুলোর কষ্ট হবে ভেবে ঠিক করে সে রুমের ভেতরে যাবে। লোকগুলোকে ডেকে কম্বল বুঝিয়ে দিয়ে তবেই ঘরে ফিরবে। হয়তো সারাদিনের ক্লান্তিতে লোকগুলো ঘুমিয়ে পড়েছে, যার দরুন প্রিয়ন্তীর ডাক শুনতে পারছে না। প্রিয়ন্তী লম্বা একটা শ্বাস টানে, মাথার ওনাটাকে ঠিক করে কম্বলগুলোকে চেপে ধরে বুকের মধ্যিখানে মনে সাহস জুগিয়ে কাঁপা কাঁপা পায়ে প্রবেশ করে রুমটার ভেতরে। রুমটাতে প্রবেশ করতেই তার চোখ ধাঁধিয়ে আসে অন্ধকারে। পুরো রুমে এক ফোঁটা আলোর রেশ না পেয়ে চমকিয়ে ওঠে সে। ভয়ে ভয়ে দুকদম পিছিয়ে আসতেই খট করে দরজা লাগানোর শব্দ কানে আসে তার। আকস্মিক ঘটনায় প্রিয়ন্তী ভরকায়, আশেপাশে তাকালেও অন্ধকারের দরুন কিছুই দেখতে পায় না। দরজাটা ভেতর থেকে লাগিয়েছে নাকি বাহির থেকে লাগিয়েছে সেটাও বুঝতে পারছে না। প্রিয়ন্তী শুকনো ঢোক গেলে অন্ধকার আর নিশ্চুপতা যেন ঘিরে ধরেছে তাকে। কি করবে বুঝতে না পেরে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, কে কে ওখানে? দরজা লাগিয়েছেন কেন? দরজাটা খুলুন। প্রিয়ন্তী থামে, ভয়ে আর আতঙ্কে তার হাত পা কাঁপছে, তবুও নিজেকে শান্ত রেখে পুনরায় বলে, আপনারা কি আমাকে চোর ভাবছেন? আমি চোর নই। আপনাদের কম্বল দিতে এসেছি, এই দেখুন আমার হাতে কম্বল। প্রিয়ন্তীর বলা কথাগুলো চার দেয়ালে বাড়ি খেয়ে পুনরায় ফিরে আসে তারই কানে। প্রিয়ন্তী ভীত চোখে তাকায়, তার শরীর হিম হয়ে আসে। তার মনে হচ্ছে এই ঘরে সে ছাড়া আর কেউ নেই, অথবা হয়তো কেউ আছে। তখনই তার নাকে প্রবেশ করে নিকোটিনের ধোঁয়া। প্রিয়ন্তী তত্রস্ত হয়, সে দেখেছিল রান্নার ওখানের লোক রান্নার ফাঁকে ফাঁকে অনবরত সিগারেট টানছিল। তাহলে কি সেই লোকটি এখন এই ঘরে আছে? নিজের করা প্রশ্নে নিজেই খুশি হয়। উত্তেজনা বশত এক পা এগিয়ে যায় লোকটির দিকে, যদিও সে জানে না লোকটি কোন দিকে আছে। তবু নিজেকে সামনে নিয়ে লোকটির উদ্দেশ্যে বলে, চাচা, লাইট একটু জ্বালাবেন? অন্ধকার আমার ভয় করছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? প্রশ্নটা করার সাথে সাথেই জুতোর খটখট আওয়াজ কানে আসে প্রিয়ন্তীর। প্রিয়ন্তী পুনরায় চমকায়। রাতের বেলায় কেউ শুপড়ে থাকতে পারে সেটা যেন ভাবতেই পারছে না সে। সহসায় তার মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকটির পদচারণের শব্দ তীব্র হতেই এক পা করে পিছোতে শুরু করে সে। রোমের শেষ প্রান্তে পৌঁছতেই দেয়ালের সাথে ধাক্কা লাগে তার। ভয়ে মাথাটা পিছিয়ে ফেলতেই সেটা গিয়ে বাড়ি খায় দেয়ালের সাথে। তবে দেয়ালে বাড়ি খাবার আগেই সেটা গিয়ে ঠেকিয়ে তার মাথার পেছনে রাখা হাতের ওপর। প্রিয়ন্তীর চোখ মুখ খিচে ফেলে, লোকটিকে বুঝতে পারছে না সে। সহসাই ওড়না চেপে ধরে ভীত কণ্ঠে জিজ্ঞেস করে, কে আপনি? কি চাই? এমন করছেন কেন? আমাকে যেতে দিন প্লিজ। প্রশ্নটা শেষ হতেই বাহির থেকে আসা চিৎকার চেঁচামেচিতে হক চকিয়ে তাকায় প্রিয়ন্তী। এত রাতে মানুষজনের চিৎকারের কারণটা বোধগম্য হলো না তার। সহসাই বুকটা ধক করে ওঠে অজানা আতঙ্কে। সে এই ঘরে আছে জানলে কেলেঙ্কারি হয়ে যাবে, তবে এখন কি করবে বুঝতে পারছে না সে। এখান থেকে বেরোবেই বা কীভাবে সেটাও জানে না। তখনই দরজা ভেদ করে আসে আলোর ফুলকি। দরজা আর টিনের ফুটো দিয়ে আসা আলোর ঝলকানিতে রুমটা কিঞ্চিত আলোকিত হয়ে উঠেছে। সেই আলোর রেখায় প্রিয়ন্তী তটস্থ হয়। বাহিরে বেরোনোর পরটা চোখে পড়তেই লোকটিকে ধাক্কা দিয়ে দ্রুত পায়ে হেঁটে চলে আসে দরজার কাছে। দরজা খুলতে গিয়ে দেখতে পায় দরজাটি বাহির থেকে লক করা। প্রিয়ন্তী বিচলিত হয়, তবে নিজেকে ধাতস্থ করে দরজা ধাক্কা দিতে যাবে তার আগেই দরজা
দরজাটি খুলে যায় তড়াক করে। সহসাই কিছু বুঝে ওঠার আগে চুলের খোপায় টান লাগে তার। কেউ তার চুলের মুঠি ধরে টানতে টানতে বাহিরে নিয়ে আসে। তার হাতের বাঁধন এতটাই প্রখর ছিল যে ব্যথায় কুকিয়ে ওঠে প্রিয়ন্তী, যার দরুন চোখের কোণে খানিকটা অশ্রুও ভর করে। অশ্রু জড়ানো চোখে তাকাতেই দেখতে পায় বাগানে টর্চ লাইট হাতে দাঁড়িয়ে আছে অসংখ্য লোকজন। সেই সবগুলো টর্চ লাইটের আলো তার দিকেই তাক করা। প্রিয়ন্তী ভরকায় সেই আলোর রোশনিগুলো চোখে পড়তেই হাতের উল্টো পিঠ দিয়ে চোখ ঢেকে ফেলে। নিজেকে সামলে নিয়ে চোখ পিট পিট করে তাকাতেই মুখের ওপর পড়ে শক্তপোক্ত হাতের বলিষ্ঠ একখানা জ্বর। জ্বরের তীব্রতা এতটাই প্রখর ছিল যে টাল সামলাতে না পেরে দুকদম পিছিয়ে যায় প্রিয়ন্তী। প্রিয়ন্তী পিছিয়ে যেতেই পুনরায় তার চুলের মুঠি ধরে আগের জায়গায় এনে দাঁড় করায় সাহারা খাতুন। হাতে ধরে রাখা খোপাটা আরো শক্ত করে চেপে ধরে তেজি কণ্ঠে বলে, দেখুন ভাইজান, দেখুন আপনাদের আদরের ভাগ্নি রাত বিরাতে রাসলীলা করছে, আপনাদের চোখের আড়ালে পরপুরুষের সাথে রাত কাটাচ্ছে। সি সি সি, চরিত্রহীনা মেয়ে একটা। সাহারা খাতুন থামেন। চুলের খোপাটা আরেকটু চেপে ধরে প্রিয়ন্তীর মুখটা কাছে এনে কাট কাট কণ্ঠে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, এই বয়সে এত? এটাই প্রথম নাকি আগেও এমন করেছিস? কয়টা বাচ্চা নষ্ট করেছিস বল তো? কথাটা কানে আসতেই পুরো শরীর রিরি করে ওঠিয়ে প্রিয়ন্তীর। অবিশ্বাস্য চোখে তাকায় মা নামক মহিলাটির দিকে। প্রিয়ন্তীর সাথে চোখে চোখি হতেই সাহারা খাতুন মুখ বাঁকান। প্রিয়ন্তী চোখ ঘুরিয়ে তাকায় সামনে লাইট হাতে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে। চোখে অশ্রু জমে থাকায় সামনে সবকিছু ঝাপসা লাগছে তার। তবুও তৎক্ষণাৎ তার চোখ গিয়ে পড়ে দূরে দাঁড়িয়ে থাকা তার মামাদের দিকে। তার মামারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মুখাবয়বে কাঠিন্যতা বিরাজ করছে সকলের। সেই কাঠিন্যতায় প্রিয়ন্তীর বুকটা ধক করে ওঠে। সহসাই মনে প্রশ্ন জাগে, মামারা কি দেখে খারাপ ভাবছে, ভুল বুঝছে, তার চরিত্র নিয়ে তোলা প্রশ্নগুলো বিশ্বাস করছে? প্রশ্নগুলো ভাবনায় আসতেই তড়িৎ বেগে তাদের কাছে ছুটে যায় প্রিয়ন্তী। নবাব চৌধুরী পায়ের কাছে বসে কান্নাক্রত কণ্ঠে বলে, বড় মামা, বিশ্বাস করো আমি এমন কিছু করিনি। উনি যা বলছে সব মিথ্যে। তুমি বিশ্বাস করো না আমাকে? তোমার মনে হয় তোমার প্রিয় এমন জঘন্য কাজ করতে পারে? নবাব চৌধুরী তখনও মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রয়েছে। তার অভিব্যক্তির পরিবর্তন না দেখে প্রিয়ন্তী উঠে দাঁড়ায়। দূরে দাঁড়িয়ে থাকা নওশেদ চৌধুরীকে দেখে চোখজোড়া চকচক করে ওঠে তার। সে জানে তাকে আর কেউ বিশ্বাস না করলেও তার মেজ মামা ঠিকই বিশ্বাস করবে। প্রিয়ন্তী ছুটে যায় তার দিকে। মামার হাত দুটো নিজের হাতে পুড়ে আদুরে কণ্ঠে বলে, মেজো মামা, তুমি তো বিশ্বাস করো আমাকে। তুমি না আমাকে মা ডাকো। তোমার মাকে এমন কাজ করতে পারে বলো? সে কি কখনো তোমাদের সম্মানে হাত দিতে পারে? বলো না, বলো, পারে? নওশেদ চৌধুরী প্রিয়ন্তীর হাত দুটো ছাড়িয়ে নেয়। মাথা নিচু করে অন্যদিকে মুখ সরিয়ে নিতেই প্রিয়ন্তী দিক শূন্যের মতো তাকিয়ে থাকে সেই মুখটায়। তার মেজ মামাও তাকে বিশ্বাস করছে না। প্রিয়ন্তীর ভয় হয়। চোখ ঘুরাতেই দেখতে পায় তার পাশেই শাহানা চৌধুরী দাঁড়িয়ে মিটিমিটি হাসে। প্রিয়ন্তী দেখে সেই হাসি। সেই হাসিতে তার চোখে পুনরায় অশ্রু ভর করে। প্রিয়ন্তী পুনরায় চোখ ঘুরিয়ে তাকায় তার ছোট মামার দিকে। এটাই তার শেষ আশ্রয়স্থল। সেও যদি তাকে বিশ্বাস না করে তাহলে দুনিয়ায় আর কেউ তাকে বিশ্বাস করবে না। সারা জীবন তাকে এই কলঙ্কটাই বয়ে বেরোতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত। আচ্ছা, সে পারবে তো এত ভারী একটা জিনিস বয়ে বেড়াতে? পারবে না, কিছুতেই পারবে না। সহসায় সে ছুটে যায় নূর চৌধুরীর কাছে। তার পায়ে যেন জোর নেই, সব শক্তি ফুরিয়ে আসে ক্রমশই। বারবার হোঁচট খেতে খেতে সে এসে পৌঁছায় নূর চৌধুরীর সামনে। তার নিচু করে রাখা মুখটার দিকে তাকিয়ে ক্লান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করে, ছোট মামা, তুমিও বিশ্বাস করো তো আমাকে? এইটুকু কথাতেই নূর চৌধুরী এক পা পিছিয়ে যায়। প্রিয়ন্তী থামে। সে বুঝে যায় তার শেষ আশ্রয়স্থলটাও তাকে বিশ্বাস করছে না। প্রিয়ন্তী স্থির হয়ে দাঁড়ায়। ওনাটাকে চেপে ধরে চোখ বুলায় সম্পূর্ণ বাগানে। সে তার প্রান্ত ভাইকে খুঁজছে, কিন্তু তার প্রান্ত ভাই আশেপাশে কোথাও নেই। কোথায় সে? মিহি আপু, সারা আপু কেউ নেই, এমনকি কাইফাও নেই। কোথায় গেল সকলে? তারা কি একবারও আসবে না প্রিয়ন্তীকে এমন অসম্মানের হাত থেকে বাঁচাতে? প্রিয়ন্তীর ভাবনার মাঝে পুনরায় তার চুলের খোপা চেপে ধরে সাহারা খাতুন। প্রিয়ন্তী তার দিকে ঘুরে তাকাতেই একটানে তার গায়ের ওনাটা খুলে ফেলে দেয় মাটিতে। প্রিয়ন্তী লজ্জায় কুকিয়ে ওঠে। আশেপাশে চোখ ঘোরাতেই দেখতে পায় বাগানে উপস্থিত লোকগুলো তার দিকেই তাকিয়ে আছে কামক দৃষ্টিতে। প্রিয়ন্তী মিয়ে যায়। চুলের খোপা খুলে দিয়ে সেগুলো মেলে দেয় বুকের সামনে। তবুও লোকগুলোর দৃষ্টি থেকে বাঁচাতে পারে না নিজেকে।
লোকগুলো যেন অশ্লীল দৃষ্টিতে তাকে গিলে খাচ্ছে চোখ দিয়ে। তখনই হন্তদন্ত হয়ে বাগানে ছুটে আসে কাইফা। ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করতেই চমকায় সে। প্রিয়ন্তীকে এমন অর্ধনগ্ন অবস্থায় দেখে মাথায় বাস ভেঙে পড়ে তার। যে মেয়ে নিজেকে পর্দার আড়ালে লুকিয়ে রাখে সেই মেয়ের পর্দা কিনা মাটিতে লুটোপুটি খাচ্ছে। সহসাই সে ছুটে যায় প্রিয়ন্তীর কাছে। নিজের গায়ে জড়ানো শালটা দিয়ে প্রিয়ন্তীকে ঢেকে দেয় আপাতমস্তক। শালটা বেশ বড় হওয়ায় প্রিয়ন্তীর ছোট্ট দেহখানা খুব সহজেই ঢাকা পড়ে সেটার মাধ্যমে। কাইফা রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে সাহারা খাতুনের দিকে। সেই দৃষ্টি দেখে সাহারা খাতুন ঝাঁঝালো কণ্ঠে বলে, এই মেয়ে তামাশা করতে আসছে সেখানে? সর এখান থেকে সর। এই নষ্টা মেয়েকে ঢেকে কি প্রমাণ করতে চাইছিস? এই মেয়ে তো এমনিতেই কলঙ্কিত, তুই চাইলেই কি এই মেয়ের কলঙ্ক ঢাকতে পারবি? ওর গায়ে যে কলঙ্ক আছে তার প্রমাণ কি? শান্ত কণ্ঠস্বর কানে পৌঁছতেই পিছু ফিরে তাকায় সকলে। সহসাই তাদের চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা প্রান্তের দিকে। সকলে ফাঁকা হয়ে দাঁড়াতেই প্রান্তের চোখ যায় প্রিয়ন্তীর দিকে। সহসাই সে চোখ বন্ধ করে নেয় প্রিয়ন্তীর এই রূপ দেখে। বোঝ হবার পর থেকে প্রিয়ন্তী কখনোই প্রান্তের সামনে মাথায় ওড়না ছাড়া আসেনি। চুলগুলোকে সবসময় ঢেকে রাখত ওড়নার মাধ্যমে। আজ কিনা সেই চুলগুলোই দৃশ্যমান। প্রিয়ন্তী মাটির দিকে তাকিয়ে থাকায় তার রক্তিম মুখখানা ঢাকা পড়ে চুলের আড়ালে। প্রান্ত দীর্ঘশ্বাস ফেলে। ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ায় কাইফার বিপরীত পাশে। প্রিয়ন্তীর কাঁধে হাত রেখে পুনরায় প্রশ্ন করে, বলুন, কি প্রমাণ আছে আপনার কাছে? দেখি ওর ভাইয়ের কাছে কোনো প্রমাণের জোরে টিকতে পারেন আপনি। প্রান্তের ঠান্ডা হুমকিতে কেঁপে ওঠে সাহারা খাতুন। সন্ধিয়ান দৃষ্টি নিক্ষেপ করে শাহানা চৌধুরীর দিকে। শাহানা চৌধুরী চোখ দিয়ে ইশারা করতেই আশ্বস্ত হন তিনি। কণ্ঠে তেজ নিয়ে প্রান্তের উদ্দেশ্যে বলে, প্রমাণ তো আমার কাছেই আছে আব্বা। তা তুমি তোমার পাতানো বোনের এই রূপ সহ্য করতে পারবা তো? সাহারা খাতুন থামেন। তার শেষ চালটা দিতে পুনরায় প্রশ্ন করে, এই ঘর থেকে যেই বের হবে তোমার বোনকে এখনই তার সাথে বিয়ে দিতে হবে। এটাই হবে ওর নোংরামির শাস্তি। পারবা তো ওরে ওর নোংরামির শাস্তি দিতে? প্রিয়ন্তীর নিচু মুখটার দিকে দৃষ্টি নিক্ষেপ করে প্রান্ত। প্রিয়ন্তী এত রাতে কেন এখানে এসেছে বুঝতে পারছে না সে। আর ভেতরে কেউ আছে কিনা তাও জানে না। সে সৌহার্দ্যকে কথা দিয়েছিল প্রিয়ন্তীকে দেখে রাখবে। তাহলে কি সে তার কথাটা রাখতে পারল না? তার ভাইয়ের পবিত্র ফুলটাকে এভাবে অপবিত্র হতে দিল? কি বাবা, ডাকবো তারে? বেরিয়ে আসতে বলবো তোমার বোনের নাগরকে? কথাটা প্রান্তের কানে সূচের ন্যায় ফুটে। রাগে হাত মুষ্টিবদ্ধ করতেই বাগানে একে একে প্রবেশ করে বাড়ির বাকি সদস্যরা। ঘটনার আকস্মিকতায় তারা কিছুই বুঝতে পারছে না। সকলেই তাকিয়ে আছে হতবিহ্বল বলের মতন। তারা মাত্রই চেঁচামেচি শুনে নিচে নেমে এসেছে। বাড়ির সদস্য ছাড়াও তাদের সাথে রয়েছে জারিফ, মানহা আর শিয়ারা। পারুলের হাত ধরে কুজো হয়ে বাগানে প্রবেশ করে রাহেলা বেগম। ঘড়িতে তখন রাত 2:30। তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে উঠে বাহিরে চেঁচামেচি শুনতে পেয়ে পারুলকে ডেকে আনে। তার উপর ভর দিয়ে চলে আসে বাগানের মধ্যিখানে। দূরে দাঁড়িয়ে থাকা প্রিয়ন্তীকে দেখে সহসাই বুকটা ধক করে ওঠে তার। যার দরুন কাপা কাপা পায়ে ভিড় ঠেলে দ্রুত বেগে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে প্রিয়ন্তীর কম্পনরত দেহটাকে। রাহেলা বেগমের স্পর্শে চোখ তুলে তাকায় প্রিয়ন্তী। নানিকে দেখে তার শরীরটা যেন নিস্তেজ হয়ে পড়ে। সহসাই দেহভর ছেড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে প্রিয়ন্তী। প্রিয়ন্তীর বেগতিক অবস্থা দেখে ছুটে আসে পারুল। তার ছোট্ট ছোট্ট হাতখানা দিয়ে ধরে বসায় প্রিয়ন্তীকে। কাইফা ও রাহেলা বেগমও ছুটে যায় তার কাছে। তিনজন মিলে প্রিয়ন্তীকে ধরে বসে পড়ে মাটিতে। প্রিয়ন্তীর এই অবস্থায় সকলে অনুভূতি শূন্য হলেও মুখে হাসি ফুটে ওঠে উপস্থিত 4 জনের মুখে। তবে 4 জনের মধ্যে রিশার মুখে হাসির রেখা থাকে বিস্তৃত। বিষয়টা বেশ মজা লাগছে তার। যার দরুন ফোনের ক্যামেরা হাতে ভিডিও করতে থাকে সকলের চোখের আড়ালে। আব্বা, ডাকি ওই লোকটাকে? সাহারা খাতুনের প্রশ্নে নড়ে চড়ে দাঁড়ায় প্রান্ত। চোখজোড়া প্রিয়ন্তীর উপর তাক করে শান্ত কণ্ঠে বলে, ডাকুন। সেই কথায় কেঁপে ওঠে প্রিয়ন্তী। মাটিতে বসে থেকে মুখ তুলে তাকায় প্রান্তের দিকে। অসহায় ভঙ্গিতে তাকিয়ে বোঝাতে থাকে, না না, প্রান্ত ভাইকে দেখো না, আর সহ্য করতে পারছি না, এবার কিন্তু মরেই যাবো। কিন্তু প্রান্ত সেই চোখের ভাষা বুঝলো কিনা কে জানে। সে শুধু ফ্যাল করে তাকিয়ে আছে প্রিয়ন্তীর কান্না জড়িত রক্তিম মুখটার দিকে। এই ভেতরে কে আছিস? বেরিয়ে আয়। কথাটা বলেই সাহারা খাতুন তৃপ্ত হাসেন। সকলের অগোচরে একটা পান মুখে পুড়ে চিবোতে থাকে আইসি ভঙ্গিতে। তার প্ল্যান কার্যকর হওয়ায় নিজেকে বাহবা দিতে থাকে মনে মনে। বোনদের দিকে তাকিয়ে মৃদু হাসি দিতেই তারাও হাসি ফিরিয়ে দেয় তার উদ্দেশ্যে। তিনি চোখ ঘুরিয়ে তাকায় বাগানে উপস্থিত সকলের দিকে। সকলের চোখে কৌতূহল। তিনি পুনরায় হাসে। হাতের উল্টো পিঠ দিয়ে মুখে লেগে থাকা পানের রসটুকু মুছতেই গটগট পায়ে বেরিয়ে আসতে থাকে একটি পুরুষালী অবয়ব।
সেই শব্দে সকলে ঘাড় উঁচিয়ে তাকায়। অবয়বটি অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসতেই সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সেই অবয়বটির দিকে অবিশ্বাস্য চোখে তাকায় বাগানের উপস্থিত সকলে বিস্মিত হলেও অবয়বটি দেখে মুখে হাসি ফুটে উঠে প্রান্তের সহসাই মুখ থেকে বেরিয়ে আসে। মুরাফ, তুই এখানে? তুই না চট্টগ্রাম ছিলি? কথাটা শুনে প্রিয়ন্তীর বুকটা ধক করে ওঠে, তবে সে সাহস পায় না চোখ তুলে তাকানোর। মাথাটা নুইয়ে রেখেই আগের মতো চোখের জল ফেলতে থাকে নিঃশব্দে। সকলের সামনে প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। তার গায়ে জড়ানো কালো রঙা শার্ট ভিজে লেপ্টে রয়েছে শরীরের সাথে। মাত্রাতিরিক্ত ফর্সা হওয়ায় তার মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। সৌহার্দ্য শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মাটিতে বসে থাকা প্রিয়ন্তীর দিকে। সে একদিন ছিল না, তাতেই তার প্রিয়র এই অবস্থা ভাবতেই চোয়াল শক্ত হয়ে আসে তার। সহসায় তার শান্ত দৃষ্টি হিংস্র দৃষ্টিতে পরিণত হয়। সৌহার্দ্য চোখ ঘুরিয়ে তাকায় সাহারা খাতুনের দিকে। নিজেকে ধাতস্থ করে ধীর পায়ে এগিয়ে যেতে থাকে তার দিকে। সৌহার্দ্যকে এগিয়ে আসতে দেখে শুকনো ঢোক গিলে সাহারা খাতুন, তবে ভয়কে আড়াল করে মুখে মেকি হাসি ফুটিয়ে তুলতেই আমতামতা করে জিজ্ঞেস করে, আব্বা কেমন আছো তুমি? কতদিন পর তোমারে দেখলাম, তুমি তো আমার কথা ভুললাই গেছো। সৌহার্দ্য মাথা নিচু করে হাসে। নিজেকে সামনে নিয়ে কিছুটা ঝুঁকে দাঁড়ায় সাহারা খাতুনের সামনে। সৌহার্দ্যের এহেন কাণ্ডে সাহারা খাতুন ভরকায়। এলোমেলো দৃষ্টি ফেলে আশেপাশে তাকাতেই দেখতে পায় সকলের দৃষ্টি তাদের উপর নিবদ্ধ। এত কম টাকা ডিল সাইন করলে হয় খালাম্মা? দেখুন তো কেমন 3 গুণ টাকা আপনার পার্টনার আমার কাছে বিক্রি হয়ে গেল। সৌহার্দ্যের কথায় উপস্থিত সকলের মাঝে বোমা বিস্ফোরিত হয়। সকলে বড় বড় দৃষ্টি নিক্ষেপ করে তাকায় সাহারা খাতুনের দিকে। সাহারা খাতুনের এলোমেলো দৃষ্টি ততক্ষণে স্থির হয়ে গিয়েছে। সে আমতা আমতা করে পুনরায় বলে, কি বলতেছো আব্বা? কিসের ডিল? তোমার কি শরীর খারাপ লাগতেছে? ঘরে গিয়ে একটু ঘুম দিবা? সৌহার্দ্য পুনরায় মৃদু হাসে, ক্ষীণ কণ্ঠে হিসিয়ে বলে, শরীর খারাপ তো এখন আপনার লাগবে খালাম্মা, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। সাহারা খাতুন কেঁপে ওঠে সেই কণ্ঠস্বরে। সৌহার্দ্য ধীর পায়ে এগিয়ে যায় জীর্ণ শীর্ণ সেই রুমটার দিকে। হারুন বলে ডাক দিতেই সেখান থেকে বেরিয়ে আসে মাঝবয়সী একজন লোক। সৌহার্দ্যটাকে টেনে নিয়ে আসে প্রিয়ন্তীর সামনে। প্রিয়ন্তীর তখনও কোনো হেলদোল নেই, সেই মূর্তির ন্যায় বসে আছে মাটিতে। সৌহার্দ্য তার চোখ জোড়া প্রিয়ন্তীর দিকে স্থির করে কাটকাট কণ্ঠে বলে, এই মেয়েটিকে অপবিত্র করতে কে টাকা দিয়েছে আপনাকে? কে বলেছে মেয়েকে খারাপভাবে স্পর্শ করতে? বলুন, কে বলেছে? শেষের কথাটুকু এতটাই জোরে ছিল যে সেই কণ্ঠস্বরে কেঁপে ওঠে উপস্থিত সকলে। হারুন নামক লোকটি চোখ ঘুরিয়ে তাকায় সাহারা খাতুনের দিকে। সেটা দেখে সাহারা খাতুন চোখ দিয়ে ইশারা করে, আমার নাম মুখে নিলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো তোর। হারুন সেই দৃষ্টিকে পরোয়া না করে সাহারা খাতুনের দিকে আঙুল তাক করে নির্ভয়ে বলে, হায়, কইছে আমারে এইসব করতে? আমি প্রথমে রাজি হই নাই, পরে আমারে টাকার লোভ দেখাইছে। আমি গরিব মানুষ সাহেব, টাকা পাইলে দুধকে মদ বানাইতেও ছাড়ি না। কথাটা শেষ হতেই সকলে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সাহারা খাতুনের ওপর। অবস্থা বেগতিক হতে দেখে তৎক্ষণাৎ শাহানা চৌধুরী মুখ খোলেন। মুখে আত্মবিশ্বাসী ভাব বজায় রেখে সকলের উদ্দেশ্যে প্রশ্ন করে, আমার আপা যে এই কাজটা করেছে তার প্রমাণ কি? এই লোকটা কি আদৌ সত্যি বলছে, নাকি এই মেয়েটাকে বাঁচানোর জন্য আমার আপার উপরে শুধু শুধু দোষ দেওয়া হচ্ছে? মায়ের প্রশ্নে ঘাড় বাঁকিয়ে তাকায় সৌহার্দ্য। ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ায় শাহানা চৌধুরীর সামনে। তার মুখের উপর দৃষ্টি তাক করে রহিম চাচার উদ্দেশ্যে বলে, রহিম চাচা, গাড়ি থেকে আমার ল্যাপটপটা নিয়ে আসুন এক্ষুনি। সৌহার্দ্যের আদেশ রহিম চাচায় ছুটে যায় গ্যারেজে। 2 মিনিটের মাথায় ল্যাপটপ হাতে বাগানে প্রবেশ করতেই সৌহার্দ্য সেটাকে মেলে ধরে সকলের সামনে। সকলে চোখ বড় বড় করে তাকায় ল্যাপটপের দিকে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাত 10:05 দোতলার পুলের সামনে হারুনকে টাকা দিচ্ছে সাহারা খাতুন। সিসিটিভি ফুটেজ দেখে শুকনো ঢোক গেলে সাহারা খাতুন, তবে সহসাই প্রশ্ন করে বসে মিহা, ভাইয়া, আমাদের পুলের ওখানে তো সিসি ক্যামেরা ছিল না, তাহলে ফুটেজ আসলো কিভাবে? প্রশ্নটা কানে আসতেই সকলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় সৌহার্দ্যের দিকে। সৌহার্দ্য ল্যাপটপটা বন্ধ করতে করতে বলে, চট্টগ্রাম যাবার আগের দিন লাগিয়েছিলাম। তখনই তড়িৎ বেগে প্রশ্ন করে সারা, কেন? সৌহার্দ্যর দৃষ্টি ঘোরায় প্রিয়ন্তীর দিকে। চোখ জোড়া সেখানে স্থির রেখে শান্ত স্বরে বলে, ফর মাই সেফটি। কথাটা শেষ করে সৌহার্দ্য এগিয়ে যায় নওয়াব চৌধুরীর কাছে। তার মলিন মুখটার উপর দৃষ্টি তাক করে সোজা সাপটা প্রশ্ন করে, জেঠু, তুমি থাকতে কেউ কেউ করে পারে তুই কিভাবে অপমানিত করতে? ও কি তোমার দায়িত্ব ছিল না? কোনো কিছু যাচাই বাছাই না করে তুমি কি করে পারলে ওর দিক থেকে মুখ ঘুরিয়ে নিতে? সৌহার্দ্যের প্রশ্নে অপরাধী চোখে তাকায় নওয়াব চৌধুরী। সৌহার্দ্যের হাত দুটো চেপে ধরে করুণ কণ্ঠে বলে, আর কি করতাম বল? নিজের চোখকে কিভাবে অবিশ্বাস করতাম? এই যে
তোর বাপ চাচাকে জিজ্ঞেস করে, তারাও আমার মতোই সচক্ষে প্রমাণ দেখেছে। নওয়াফ চৌধুরী থামে, সাহারা খাতুনের দিকে রক্তচক্ষু নয়নে তাকিয়ে পুনরায় বলে, তোর খালা সাহারা আমাদেরকে একটা ভিডিও দেখিয়েছে, যেই ভিডিওতে মাঝবয়সী একটা লোক এই ঘরে প্রবেশ করার পরপরই প্রিয় এই ঘরে প্রবেশ করেছে। আমরা কেউ বিশ্বাস করিনি, তাই ছুটে এসেছিলাম সেই ভিডিওকে মিথ্যা প্রমাণ করতে। তো এসে আমরা নিজেরাই মিথ্যা প্রমাণিত হয়ে যাই। জানিস প্রিয়, যখন এই রুম থেকে বেরিয়ে আসছিলি সেটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। মুহূর্তেই যেন গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছিল, বুক ফেটে যাচ্ছিল নিজেরা ভুল প্রমাণিত হওয়ায়। নওয়াফ চৌধুরী পুনরায় থামে, লম্বা একটা শ্বাস টেনে দৃষ্টি নিক্ষেপ করে মাটিতে বসে থাকা ক্রন্দনরত প্রিয়ন্তীর ওপর। নিজেকে ধাতস্থ করে ধীর পায়ে এগিয়ে যায় সাহারা খাতুনের দিকে। নওয়াফ চৌধুরীকে এগিয়ে আসতে দেখে ভীত চোখে তাকায় সাহারা খাতুন। তার উদ্দেশ্যে কিছু বলতে যাবে তার আগেই সব রাগ উগড়ে গিয়ে ঠাস ঠাস করে 5টা চড় লাগিয়ে দেয় সাহারা খাতুনের দু গাড়ে। নিজেকে শান্ত করে তেজি কণ্ঠে বলে, তোমার সাহস কি করে হয় আমার প্রিয় মায়ের সাথে এই জঘন্য কাজটি করার? কিসের শত্রুতা তোমার ওর সাথে? কি ক্ষতি করেছে ও তোমার? বলো, কি ক্ষতি করেছে? তুমি আমার বাড়ির অতিথি বলে আজ বেঁচে গেলে, না হলে এক্ষুনি তোমাকে আমি জ্যান্ত পুঁতে ফেলতাম। নওয়াফ চৌধুরী হুঙ্কারে কেঁপে ওঠে উপস্থিত সকলে। তবে মনে সাহস জুগিয়ে মিহির প্রশ্ন করে, সৌহার্দ্য ভাইয়া, তুমি 4 ঘন্টার মধ্যে চট্টগ্রাম থেকে আসলে কি করে? আর তুমি জানোই বা কিভাবে সাহারা আন্টি এমন প্ল্যান করেছে? সৌহার্দ্য ঘুরে তাকায় মিহির দিকে। মেয়েটিকে কি সুন্দর লাগছে, গায়ে তখনও হলুদের শাড়ি জড়ানো, হয়তো এতক্ষণ হবু বরের সঙ্গে কথা বলছিল। আমাকে জানতেই হতো আমার নিঃশ্বাসের উপর যে জানোয়ারদের নজর পড়েছে। বলেই হিংস্র চোখে তাকায় জারিফের দিকে। জারিফ কেঁপে ওঠে সেই দৃষ্টিতে। তার মনে হচ্ছে সৌহার্দ্যের চোখ জোড়া যেন তাকে ভস্ম করে দিতে চাইছে। সৌহার্দ্য স্থির হয়, পুনরায় চোখ ঘুরিয়ে তাকায় মিহির দিকে। 7টার দিকে মিটিং ক্লোজ করে রওনা দিয়েছিলাম। কেন যেন অস্বস্তি লাগছিল খুব। ল্যাপটপটার সামনেই খোলেছিল, হঠাৎ কানে আসে এই নোংরা পরিকল্পনাটা। কথাগুলো শুনে গাড়ি থামিয়ে বসেছিলাম মূর্তির ন্যায়, যেন বিশ্বাসই হচ্ছিল না কেউ এত জঘন্য কাজও করতে পারে। বলেই দৃষ্টি তাক করে প্রিয়ন্তীর দিকে। সেদিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলে, জানিস, মনে হচ্ছিল আমার পাখিকে হয়তো আজই হারিয়ে ফেলবো। আমার ফুলটা হয়তো আজই অপবিত্র হয়ে যাবে। কথাটা ভাবতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, চোখে মুখে সব অন্ধকার দেখছিলাম। সৌহার্দ্যের বলা ক্ষীণ স্বরে কথাটা মিহি না শুনলেও রিশা স্পষ্ট শোনে। সহসায় তার শরীরে আগুন জ্বলে ওঠে। প্রিয়ন্তীর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতেই তার দিকে ছুটে যায় নওশেদ চৌধুরী। প্রিয়ন্তীর সামনে হাঁটু গেড়ে বসে প্রিয়ন্তীর গাল দুটো আগলে নেয় 2 হাতের মাঝে। সেই রক্তিম ভেজা মুখটার উপর দৃষ্টি স্থির করে কাতর কণ্ঠে বলে, মা, আম্মা, আমাকে ক্ষমা করে দে মা। এই বুড়ো ছেলেটা যে অনেক বড় পাপ করে ফেলেছে। তোর মতো পবিত্র মাটাকে অপবিত্র ভেবেছে, তোর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নওশেদ চৌধুরী থামিয়ে প্রিয়ন্তীর হাত দুটো তুলে নিয়ে সেটা গভীর চুমু খায়। অশ্রুভরা নয়নে পুনরায় বলে ওঠে, তুই বল কি করতে হবে? কি করলে তুই এই বুড়ো বাপকে ক্ষমা করবি? তুই বললে আমি এখনই তোর পা ধরবো। তুই চাইলে এখনই আমাকে মারতে পারিস। বেত নিয়ে আসবো মা, তাও তুই এই বুড়ো বাপের উপর রেখে থাকিস না। কথাটা শেষ হতেই ছুটে আসে নওয়াফ চৌধুরী আর নূর চৌধুরী। তারাও নওশেদ চৌধুরীর মতো প্রিয়ন্তীর সামনে বসে পড়ে। তারা প্রিয়ন্তীর সামনে বসতেই তাকে ছেড়ে উঠে দাঁড়ায় কাইফা, পারুল আর রাহেলা বেগম। রাহেলা বেগমের চোখে পানি। তার ছেলেরা যে তাদের ভুল বুঝতে পেরেছে এতেই সে খুশি। প্রিয়, আমাদের ক্ষমা করে দে। আমরা যে তোর কাছে পাপী, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। বলেই তিনজনে ঝুঁকে পড়ে প্রিয়ন্তীর পায়ের কাছে। প্রিয়ন্তী ভরকায় পা দুটো সরিয়ে নিয়ে উৎকণ্ঠা নিয়ে বলে, তোমরা এমন করলে আমার পাপ হবে মামা। আমি তোমাদের উপর রেখিনি, পা ছাড়ো আমার। প্রিয়ন্তী থামে, অশ্রুসিক্ত নয়নে তাকায় তার মামাদের দিকে। তারা তার দিকেই তাকিয়ে আছে অপরাধীর দৃষ্টিতে। প্রিয়ন্তীর মায়া হয়, সামনে এগিয়ে গিয়ে নিজ হাতে মামাদের চোখের পানি মুছে দেয়। সকলে মুগ্ধ নয়নে দেখে সেই দৃশ্য। কেউ বলবে এই মেয়েটাই এতক্ষণ অপমানিত অপদস্থ হয়েছে। এত কিছু হওয়ার পরও কি সুন্দর তার মামাদের আগলে নিচ্ছে, যত্ন করছে। প্রিয়ন্তী তার মামাদের চোখে পানি মুছিয়ে দিয়ে তাদের উদ্দেশ্যে বলে, তোমরা কেঁদো না, তোমরা কাঁদলে মা বকবে আমায়। প্রিয়ন্তীর কথাটা শুনে অশ্রুসিক্ত নয়নে হেসে ফেলে তার 3 মামা। উপস্থিত সকলের মুখেও মৃদু হাসি ফুটে ওঠে। তবে তখনই কানে পৌঁছায় কিছু লোকের সুচালো কথা। উপস্থিত সকলেই একে অপরকে বলছে। কথাগুলো কানে আসতেই সকলে নড়ে চড়ে বসে। নওয়াফ চৌধুরী ভীত চোখে তাকায় প্রিয়ন্তীর দিকে। ভাগ্নির ভবিষ্যতের চিন্তা মনে ভর করতেই কানে পৌঁছায় সৌহার্দ্যের নির্লিপ্ত কণ্ঠস্বর, জেঠু, আমি প্রিয়কে বিয়ে করতে চাই। তুমি অনুমতি দিলে সেটা এক্ষুনি, এই মুহূর্তে।
সৌহার্দের কথায় সকলে বিস্মিত নয়নে তাকায় তার দিকে। সকলে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বিস্ময় সকলের মুখ কিঞ্চিত হা হয়ে গিয়েছে। নওশেদ চৌধুরী উঠে এসে দাঁড়ায় তার ছেলের সামনে, মুখে বিশ্বজয়ী হাসি ফুটিয়ে তুলে বলে, দ্যাটস লাইক মাই সান। কিন্তু প্রিয়কে রাজি হবে এই বিয়েতে? ওর মতামত ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। নওশেদ চৌধুরীর প্রশ্নে প্রিয়ন্তীর দিকে এগিয়ে যায় সৌহার্দ্য। তাকে এগিয়ে আসতে দেখে সকলে দূরে গিয়ে দাঁড়ায় তাদের থেকে। সৌহার্দ্য ধীর পায়ে এগিয়ে এসে মাটিতে পড়ে থাকা ওড়নাটা হাতে তুলে নেয়। সেটাকে হাতে নিয়েই হাঁটু গেড়ে বসে প্রিয়ন্তীর সামনে হাতে ধরে রাখা ওড়নাটা প্রিয়ন্তীর মাথায় পেঁচিয়ে দিতে দিতে বলে, প্রিয়, বিয়ে করবি আমায়? খুব যত্নে রাখবো তোকে, সবসময় ভালোবাসবো, আই প্রমিস। সৌহার্দ্য থামে দু হাত দিয়ে প্রিয়ন্তীর চোখের পানিটুকু মুছে দিতে দিতে হিসিয়ে বলে, শুধু একটু সহ্য করে নিস আমাকে, খুব বেশি জ্বালাবো না তোকে। আমার বউটা যে এখনো বাবুনি, ছোট্ট পাখি একটা। সৌহার্দ্যের কথায় কোনো হেলদোল নেই প্রিয়ন্তীর। সে তাকিয়ে আছে দূরে জল করা তার মায়ের কবরটার দিকে। তার মা যেন তাকে হিসিয়ে বোঝে। প্রিয়, রাজি হয়ে যা মা। কলঙ্ক মুছতে যে কলঙ্ককারীর নামটাই প্রয়োজন হয়। প্রিয়তির ভাবমূর্তির পরিবর্তন না দেখে এগিয়ে আসে রাহেলা বেগম। সৌহার্দ্যের কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলে, প্রিয় করবে এই বিয়ে। ওর মায়ের অবর্তমানে আমি সেই দায়িত্ব নিলাম। আমার নাতনিকে আমি নিজেই মুনাফ দাদু ভাইয়ের হাতে তুলে দিব। রাহেলা বেগম থামে। নওয়াব চৌধুরীর উদ্দেশ্যে আদেশি সুরে বলে, নব, তুই বিয়ের ব্যবস্থা কর। রাহেলা বেগমের কথাটা সকলের মুখে হাসি ফুটে ওঠে। তবে বরফের ন্যায় জমে যায় শাহানা চৌধুরী। সবকিছু কেমন জানে তালগোল পাকিয়ে গেল। কাটা উপড়ে ফেলতে গিয়ে সেটা যেন আরও গাঁথিয়ে ফেলল। রাহেলা বেগমের কথায় সৌহার্দ্য উঠে দাঁড়ায়, দাদির হাত দুটো চেপে ধরে সারার উদ্দেশ্যে বলে, সারা, প্রিয়কে নিয়ে যা, ওকে বউয়ের মতো সাজিয়ে দিবে। দেখতে যেন আমার বউয়ের মতোই লাগে, একদম পবিত্র বউ। সারা ছুটে আসে, সেই সাথে ছুটে আসে মিহি আর মিহা। তাদের সকলের মুখেই হাসি। তারা প্রিয়ন্তীকে তুলে ধীর পায়ে হেঁটে চলে যায় বাড়ির ভেতর। প্রিয়ন্তীর কোনো হেলদোল নেই। সেও মূর্তির ন্যায় হেঁটে চলে যাচ্ছে সকলের সাথে। তাদের সাথে একে একে বাড়িতে প্রবেশ করে উপস্থিত সকলে চলে যেতেই সৌহার্দ্যের কাছে ছুটে আসে প্রান্ত। তাকে জড়িয়ে ধরে হাসি হাসি মুখে বলে, থ্যাঙ্কস ভাই, আমার বোনটার সম্মান বাঁচানোর জন্য, অ্যান্ড কংগ্রাচুলেশনস ফর ম্যারিড লাইফ। তুই থাক, আমি কাজে আনতে যাচ্ছি। বলেই ছুটে চলে যায় বাড়ির বাহিরে। সকলে চলে গেলেও সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে শাহানা চৌধুরী ও তার দুই বোন। সৌহার্দ্য ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় সাহারা খাতুনের সামনে। তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে তেজি কণ্ঠে বলে, বয়সে বড় বলে বেঁচে গেলেন, নয়তো আমার কলেজে হাত দেওয়ার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আজই বুঝিয়ে দিতাম। সৌহার্দ্য থামে, পুনরায় ঘুরে এসে দাঁড়ায় শাহানা চৌধুরীর সামনে। শাহানা চৌধুরী তখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সৌহার্দ্য মায়ের শান্ত মুখটায় চোখ বোলায়, মুখে বাঁকা হাসি ফুটিয়ে দূরে মায়ের কান বরাবর মুখ নিয়ে হিসিয়ে বলে, চেকমেট মা। চারদিকে ঘন কুয়াশা। তার মাঝে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে সৌহার্দ্য আর শাহানা চৌধুরী। তাদের মধ্যে যেন এক অলিখিত সংগ্রাম চলছে, যেটা মুখে ঘোষিত না হলেও তার অস্বস্তি বিরাজ করছে একে অন্যের চোখে। সৌহার্দ্যের বলা তখনকার কথায় গায়ে আগুন ধরে গিয়েছিল শাহানা চৌধুরীর। তবুও রেগে না গিয়ে নিজেকে সংযত করেন তিনি। তার মাথায় অন্য একটা প্ল্যান ঘুরছে। যে করেই হোক পরিস্থিতি হাতের বাহিরে যাওয়ার আগেই সেটাকে হাতের মুঠোয় আনতে হবে। সেটা ভেবে ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ান সৌহার্দ্যের সামনে। ছেলের হাবভাব বুঝতে পারছেন না তিনি, তবে সৌহার্দ্য যেটা করতে চাইছে সেটাকে আটকাতে হবে। তাই আলতো হাতে শাড়ির আঁচলটা তুলে সৌহার্দ্যের মুখটা মুছিয়ে দিতে থাকেন আদুরে ভঙ্গিতে। তিনি সৌহার্দ্যের মুখ মুছিয়ে দিচ্ছেন আর চোখে ছেলের অভিব্যক্তি পর্যবেক্ষণ করছেন। সৌহার্দ্যের কোনো হেলদোল না দেখে সহসাই মুখে করুণতা ফুটিয়ে তোলেন। সেটাকে বজায় রেখে অপরাধী কণ্ঠে বলেন, বাবু, অনেক বড় ভুল করে ফেলেছি আমরা, মাফ করে দে আমাদের। তুই বললে আমরা এক্ষুনি গিয়ে ওই মেয়েটার কাছে ক্ষমা চাইবো। যদি ক্ষমা না করে তাহলে গিয়ে পায়ে পড়বো। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত পা ছাড়বো না। তারপরও তুই এই বিয়েটা করিস না। শাহানা চৌধুরী থামে, সন্ধিহান দৃষ্টি তাক করে পুনরায় সৌহার্দ্যের হাবভাব পর্যবেক্ষণ করেন। ছেলেকে তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পুনরায় বলেন, তুই মেয়েটাকে নিয়ে চিন্তা করিস না, আমি ওর বিয়ের ব্যবস্থা করব। আমার একটা খালাতো ভাই আছে, কিছুদিন আগেই ওর বউ মারা গিয়েছে। বিয়ের জন্য পাত্রী খুঁজছি। আমি না হয় কথা বলে ওদের বিয়েটা দিয়ে দেবো। মেয়েটা ওখানে সুখে আছে। শাহানা চৌধুরীর কথায় মৃদু হাসে সৌহার্দ্য। নিজেকে ধাতস্থ করে চোখ তুলে তাকায় মায়ের দিকে। মায়ের উচ্ছ্বাসিত মুখটায় চোখ জোড়া স্থির করে শান্ত স্বরে বলে, আমি প্রিয়কে দয়া করে নয়,
ভালোবেসে বিয়ে করছে। শাহানা চৌধুরী থমকায় সেই কথায়। সৌহার্দ্য থামিয়ে মায়ের সেই দৃষ্টিতে শাহানা চৌধুরীকে তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সহসায় তার হাত দুটো পুড়ে নেয় নিজের হাতের মুঠোয়। হাত অপর হাতে রেখে কাতর কণ্ঠে বলে, আমি প্রিয়কে ভালোবাসি মা, অসম্ভব পরিমাণে ভালোবাসে। যখন থেকে বুঝতে শিখেছি ভালোবাসা কি, তখন থেকে ভালোবাসে। জানো, এক বৃষ্টি স্নাত সন্ধ্যায় আমার মনে আলোড়ন সৃষ্টিকারী মেয়েটা শুধু প্রিয়ই ছিল, যে আলোড়ন আমি আজও থামাতে পারিনি, হয়তো কখনো পারবো না। কথাগুলো শুনে সারা শরীর জ্বলে ওঠে শাহানা চৌধুরীর। কথাগুলো যেন তার কানে সূচের ন্যায় ফুটছে। সহসায় ঝাড়া মেরে হাত দুটো ছাড়িয়ে নেয় সৌহার্দের হাত থেকে। দুপা পিছিয়ে আসে ঘৃণায়। তার বাবু তাকে ভালোবাসার কথা বলছে, তা আবার ওই ফকিনীর বাচ্চাকে নিয়ে, যে মেয়ে তার চোখের কাটা, সেই মেয়ে কিনা তার বাবুর ভালোবাসা। সহসায় তার মাথায় আগুন জ্বলে ওঠে। হিংস্রতা ভর করে তার দু চোখ জুড়ে। চোয়াল শক্ত হয়ে আসে ক্রমশই, তবে নিজেকে সংযত করে কাটকাট কণ্ঠে বলে, তো লজ্জা করে না নিজের থেকে 10 বছরের ছোট একটা মেয়েকে ভালোবাসতে? মায়ের কথায় পুনরায় মৃদু হাসে সৌহার্দ্য। মায়ের চোখে চোখ রেখে আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, লজ্জা করলে কি তার 8 বছরের ছবি এখনো ফোনের ওয়ালপেপারে দিয়ে রাখতাম? 6 বছর ধরে তার চুল না দেখে সে ছোট্টবেলার ক্লিপগুলো এখনো পকেটে নিয়ে ঘুরতাম। নিজে কমার্সের ছাত্র হয়েও তার পড়া নোট করার জন্য রাত জেগে অপছন্দের সায়েন্সের সাবজেক্টগুলো পড়তাম। রাতে ঘুমের মধ্যেও ভয় পাবে বলে নিজে না ঘুমিয়ে সারা রাত তাকে পাহারা দিতাম। সে ডাইনিং টেবিলে খেতে বসে না বলে নিজেও সেখানে বসে খাওয়া ত্যাগ করতাম। তার থেকে চোখ তুলে তাকানোর প্রত্যেকটা মানুষকে নিজ হাতে শাস্তি দিতাম, তারপর প্রত্যেকটা ক্ষতি নিজেকে আহত করতাম। সৌহার্দের বলা প্রত্যেকটা কথায় অবিশ্বাস্য চোখে তাকায় শাহানা চৌধুরী। তিনি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না। সৌহার্দের বলা প্রতিটা কথা তার কানে পুনরাবৃত্তি হয়ে পাচ্ছে। সেই কথাগুলো যেন তাকে হিসিয়ে বলছে, দেখ তুই কিভাবে হেরে গেলি একটা মেয়ের কাছে আজ 9 বছর আগে। সহসায় ঘৃণায় মুখ কুঁচকে আসে তার। তবে নিজেকে ধাতস্থ করে এগিয়ে আসে সৌহার্দের কাছে। আলতো হাতে সৌহার্দের গাল দুটো চেপে ধরে। সেই মুখটায় চোখ বুলিয়ে তাচ্ছিল্যের সুরে বলে, তুই কি উন্মাদ হয়ে গিয়েছিস? কি বলছিস এসব? মায়ের সামনে এসব বলতে লজ্জা করছে না তোর? সৌহার্দ্য মায়ের হাত ছাড়িয়ে এক পা পিছিয়ে আসে। পকেট হাতড়ে প্রিয়ন্তীর ছোট্টবেলার একটা ওড়না বের করে সেটাকে চেপে ধরে নাকের সামনে। সেই ওড়নায় নাক ডুবিয়ে লম্বা একটা শ্বাস টেনে প্রিয়ন্তীর ঘ্রাণ পুড়ে নেয় নিজের মাঝে, যেটা অন্ধকারে চোখ এড়ায় না শাহানা চৌধুরীর। সৌহার্দ্য ধাতস্থ হয়, ফট করে চোখ মেলে তাকায় ওড়নাটার দিকে। সেখানে চোখ জোড়া স্থির করে ঘোর লাগা কণ্ঠে বলে, এমন উন্মাদের মতো ভালোবাসতে পারলে ভালোবাসা আবার লজ্জা কিসের? এমন উন্মাদ কজন হতে পারে? আমি না হয় প্রিয়র ভালোবাসা উন্মাদ হয়েই সারা জীবন কাটিয়ে দেব। বলেই বাড়ির দিকে হাঁটা ধরে সৌহার্দ্য। সৌহার্দ্য চলে যেতেই এগিয়ে আসে সাহারা খাতুন। বোনের দুবাহু চেপে ধরে অবিশ্বাস্য কণ্ঠে বলে, হ্যাঁ রে, তোর ছেলে এগুলো কি বলে গেল? তুই না বলেছিলি আমার রাইসাকে তোর ছেলের বউ বানাবি? সাহারা খাতুনের প্রশ্নে মৃদু হাসে শাহানা চৌধুরী। সৌহার্দ্যের চলে যাওয়ার দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলে, বউ তো আমি রাইসাকেই বানাবো আপা, সেটা আজ হোক বা কাল। কথাটা শেষ হতেই দুজনের চোখ চকচক করে ওঠে। একজন চোখে ভেসে ওঠে হিংস্রতা আর অন্যজনের চোখে ভেসে ওঠে অহংকার। বাড়ির সকলে উপস্থিত ড্রয়িং রুমে। ঘড়িতে তখন ভোর 4টা। সকলে এখন ঘুমে বিভোর থাকার কথা, কিন্তু কারো চোখেই যেন এক বিন্দু ঘুম নেই। এক অজানা অনুভূতি ঘিরে রেখেছে সকলকে। কিছুক্ষণ আগেও বাড়িটা বিয়ে বিয়ে আমেজে মেতেছিল, সহসাই সেটা যেন পরিণত হয়েছে বিষাদে, যা সকলের মনেই গেঁথে আছে কাটার মতো। ড্রয়িং রুমের মাঝ বরাবর সোফায় বসে আছে প্রিয়ন্তী। তার পরনের লাল খয়েরি জামদানি শাড়ি, শাড়ির উপর পেঁচিয়ে দেওয়া হয়েছে সেই রঙেরই একটি ওড়না। তার ফর্সা মুখখানায় কোনো প্রসাধনীর ছাপ নেই, তবে তার সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে কান্নারত রক্তিম মুখটা। পুরো মুখ জুড়ে ছড়িয়ে থাকা লাল আভা জানান দিচ্ছে। রূপবতী নারীদের রূপ ফুটে ওঠে কন্ধনরত মুখশ্রীর রক্তিম আভায়, আর মুগ্ধতা ছড়িয়ে পড়ে তাদের ফোলা ফোলা চোখ দুটোয়, যা তাদের ফুটিয়ে তোলে স্নিগ্ধ ফুলের ন্যায় আর জাগিয়ে তোলে খরস্রোতা নদীর মতন, যেটি একটা পুরুষের ধ্বংসের কারণ হতে পারে, আবার প্রেম আলোড়নও হতে পারে। সৌহার্দ্য বসে আছে প্রিয়ন্তীর মুখোমুখি সোফায়। সে মুগ্ধ নয়নে দেখছে তার বাবুনি পাখিকে। তার সেই ছোট্ট পাখিটা আজ বউ সেজেছে। সৌহার্দ্য হাসে, মনে মনে বিড়বিড়িয়ে বলে, বাবুনি, আজ থেকে তুই শুধু আমার। সৌহার্দ্য মনফ চৌধুরীর। এতদিন আমি তোর অস্তিত্ব ধারণ করেছি, আজ থেকে তুই আমার অস্তিত্ব ধারণ করবি। And it will happen very soon. সৌহার্দ্য থামিয়ে প্রিয়ন্তীর ক্রন্দনরত রক্তিম মুখটায় চোখ জোড়া স্থির করে আবিষিত কণ্ঠে বলে, নিজেকে আয়না দেখেছিস? জানিস, তোকে একদম আমার বউয়ের মতো লাগছে, যে বউটাকে পাওয়ার জন্য 10টা বছর ধরে অপেক্ষা করছি আমি।
প্রান্ত ভাই, আমার কামরবতীর বিয়ে হয়ে যাচ্ছে, তুমি কিছু করবে না? তোমাকে না বলেছিলাম আমি ওকে বিয়ে করব, ওকে বিয়ে দিবে আমার কাছে? জারিফের কথায় হাতে থাকা মিষ্টিটা মুখে পুড়ে ভ্রু কুঁচকে তাকায় প্রান্ত। এ ছেলে কতটা আহমক হলে সদ্য বিয়ের আসরে বসা মেয়েকে বিয়ে করতে চায় সেটাই ভাবতে থাকে মনে মনে। প্রান্ত স্থির হয়, মুখে থাকা মিষ্টিটা গিলে নেয় ফটাফট। টেবিল থেকে টিস্যু নিয়ে হাত মুছতে মুছতে এগিয়ে আসে জারিফের দিকে। জারিফকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে মুখ কুঁচকে জিজ্ঞেস করে, শালা, তোর কি মাথায় সমস্যা আছে? ভাই, ভাসুরের কাছে ভাইয়ের বউকে বিয়ে করার আবদার করছিস? ছ্যাঃ। প্রান্তের কথায় জারিফ ভ্যাবাচাকা খায়, তবে নিজেকে সামলে নিয়ে চোখ ঘুরায় দূরে দাঁড়িয়ে থাকা কাইফার দিকে। কাইফা পরনে নীল সুতি জামা, সেই সাথে মাথায় পেঁচানো সাদা রঙের একটা ওড়না। জারিফের কাছে মেয়েটাকে প্রিয়ন্তীর মতো লাগে, তবে প্রিয়ন্তী যতটা শান্ত, এই মেয়ে যেন ততটাই দুরন্ত। ঝগড়াতেও বেশ পটু, যেটা সে গতকালই লক্ষ্য করেছে। জারিফ চোখ ঘুরায় প্রান্তের হাত দুটো চেপে ধরে অনুরোধের সুরে বলে, কামরবতীকে নাও দাও, কিন্তু কথা দাও ঝগড়াবতীকে ঠিকই দিবে। প্রান্ত ভ্রু কুঁচকে তাকায়, চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে, কার কথা বলছিস? কামরবতীর ফ্রেন্ড, দি গ্রেট ঝগড়াবতীর। প্রান্ত চট করে বোঝা যায় মেয়েটিকে। সহসায় তার চোখ যায় কিচেনের সামনে দাঁড়িয়ে থাকা কাইফার দিকে। মেয়েটির দাঁত দিয়ে নখ খুঁড়ছে আর বারবার ড্রয়িং রুমে উকি দিচ্ছে। প্রান্ত ধাতস্থ হয়, জারিফের দিকে তাকিয়ে কির মিরিয়ে বলে, তোর তো দেখছি মাথার সাথে মনেও সমস্যা। একজন আউট না হতেই আরেকজন ইন করে ফেলেছিস। শালা ক্যারেক্টারলেস। বলেই ধীর পায়ে হেঁটে যায় কাইফার দিকে। প্রান্তকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে কাইফা। নিজেকে ধাতস্থ করে চোখ পিটপিট করে তাকাতেই দেখতে পায় প্রান্ত তার দিকেই তাকিয়ে আছে শান্ত দৃষ্টিতে। কাইফা ভরকায়, সহসায় চোখ জোড়া বন্ধ করে মুখ কুঁচকে বিড়বিড়িয়ে বলে, কাইফের বাচ্চা, তুই আবার কি করেছিস? এই বেটায় আবার আসলো কেন? কাইফা পুনরায় চোখ পিটপিট করে তাকায়, সন্ধিহান দৃষ্টিতে তাক করে প্রান্তের হাবভাব পর্যবেক্ষণ করতে থাকে সন্তর্পণে। প্রান্তকে তখনও তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মুখে রাগ ফুটিয়ে তেজি কণ্ঠে বলে, এমন খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন আঙ্কেল? হুম, আপনাকে কেউ বসার জায়গা দিচ্ছে না বুঝি? আমার ওড়না পেতে দিব, নিচে বসবেন? কাইফার কথায় রেগে যায় প্রান্ত। এত বেয়াদব মেয়ে সে জীবনেও দেখেনি। মেয়েটি প্রিয়ন্তীর ফ্রেন্ড বোধে সহ্য করছে, নইলে কবেই গালে দু চারটে চট বসিয়ে দিত। প্রান্ত হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, রাগ নিয়ন্ত্রণে বড় বড় দুটো শ্বাস টানে। কিছুটা কাজ হতেই পুনরায় শান্ত দৃষ্টি নিক্ষেপ করে কাইফার দিকে। কাইফার রাগী মুখটার দিকে তাকিয়ে কির মিরিয়ে বলে, তোর ওড়না কেন তোকেই পেতে দে, একদম বসে চ্যাপটা করে ফেলি তোকে। কাইফা মিয়ে যায়, তার সকল সাহস যেন কর্পূরের ন্যায় উবে গিয়েছে। তবে সহসাই অশ্রু ভর করে তার চোখ জুড়ে। প্রান্ত ভরকায় সেই অশ্রুতে। কাইফার মুখটার দিকে তাকিয়ে উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করে, এই মেয়ে, কাঁদছিস কেন? কি সমস্যা? কাইফা চোখ পিটপিট করে তাকায়, হাতের উল্টো পিঠ দিয়ে চোখে পানি মুছে ক্ষীণ স্বরে বলে, আপনার বউয়ের জন্য আমার মায়া হচ্ছে আঙ্কেল। বেচারি আন্টি হয়তো আপনার চাপে চাপটা হয়েই মারা যাবে। আপনি যেই মোটা। প্রান্ত ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। তার এমন ফিটফাট বডিকে মোটা বলছে, এমন তার ছেলে মেয়ের সাথে কথা বলার জন্য নিজেই নিজেকে শাসায় কতক্ষণ। তবে নিজেকে ধাতস্থ করে কাইফার উদ্দেশ্যে প্রশ্ন করে, বয়স কত তোর? প্রান্তের প্রশ্নে চোখ তুলে তাকায় কাইফা। ওনার মাথা দিয়ে নাক মুছে আঙুল গুনতে থাকে বিড়বিড়িয়ে। কাইফার কাণ্ডে মাথা নিচু করে হাসে প্রান্ত। মেয়েটা তার ছেলের সাথে মাথা মোটাও। 15 বছর 8 মাস 12 দিন। প্রান্ত দীর্ঘশ্বাস ছাড়ে সোফার দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড়িয়ে পড়ে, দুই ভাইয়ের কপালে শেষমেশ বাচ্চা বউ জুটবে। ছ্যাঃ। কাজের বলা কথাটাই কেঁপে ওঠে প্রিয়ন্তী। এতক্ষণ দম আটকে সবই শুনছিল সে। 20 লক্ষ টাকা দেন মোহরে তার বিয়ে হচ্ছে এইবারে ছোট ছেলে সৌহার্দ্য মুনাফ চৌধুরীর সাথে, যাকে সে সবসময় ভাইয়ের নজরে দেখে এসেছে। আজ ভাগ্যের নির্মম পরিহাসে তাকে স্বামী হিসেবে কবুল করতে হচ্ছে প্রিয়ন্তীকে। কিন্তু প্রিয়ন্তীর চোখ দিয়ে জল পড়ছে অনবরত। সে কি করে পারবে ভাই নামক ব্যক্তিটিকে স্বামী হিসেবে মেনে নিতে? কি করে পারবে এই বাড়ির আশ্রিতা থেকে এই বাড়ির বউ হতে? প্রিয় মা, কবুল বল। নওয়াব চৌধুরীর স্পর্শে ঘোর কাটিয়ে প্রিয়ন্তীর চোখ ঘুরিয়ে তাকায় তার বড় মামার দিকে। সে যে তার পাশে বসে তার হাত দুটো চেপে ধরেছে। প্রিয়ন্তী সেই হাতের দিকে এক পলক তাকিয়ে পুনরায় চোখ ঘুরায় মামার উচ্ছ্বাসিত মুখটাই। প্রিয়, কবুল বলে দে মা। প্রিয়ন্তী পুনরায় চোখ ঘুরিয়ে তাকায় তার বাম পাশে, যেখানে তার মাথায় হাত দিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তার মেজ মামা। তার মুখে অসহায়ত্বের সাথে ফুটে রয়েছে খুশির ঝলকানি। প্রিয়ন্তী চমকায়, সামনে চোখ ঘোরাতেই দেখতে পায় তার পায়ের সামনে বসে পড়েছে তার ছোট মামা আর তার প্রান্ত ভাই। তারা যেন চোখ দিয়েই ইশারা করছে, প্রিয়, কবুলটা বলে দে। আজীবনের জন্য এই 3টা বুড়ো বাপ
আর ভাইটার দায়িত্বটা তুলে নে নিজের কাঁধে। তোকে ছাড়া যে এই 4 জন বড্ড অসহায়। প্রিয়ন্তী অশ্রুসিক্ত নয়নে তাকায় সামনের দিকে, যেখানে তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সৌহার্দ্য। সেই চাহনিতে প্রিয়ন্তীর চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। অশ্রুসুক্ত চোখে কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করে, কবুল কবুল কবুল। এই 3 কবুলে বাধা পড়ে যায় সৌহান্তি, যার অর্থ শান্তিপূর্ণ সমাপ্তি বা মঙ্গলজনক সমাপ্তি। বিয়ে সম্পূর্ণ হতেই সকলের মুখে হাসি ফুটে ওঠে। প্রিয়ন্তীর মামারা উঠে গিয়ে একে অপরকে মিষ্টি খাওয়াতে থাকে, সকলের মাঝে খেজুর বিতরণ করতে থাকে উল্লাস করতে করতে। এর মাঝেই ছুটে আসে সারা, প্রিয়ন্তীকে জড়িয়ে ধরে আহ্লাদিক কণ্ঠে বলে, প্রিয়, আজ থেকে তুই আমার ভাবি হয়ে গেলি, একদম ছোট্ট একটা পুতুল ভাবি। আমার খুব আনন্দ হচ্ছে। সারা থামে, চোখ জোড়া ছোট ছোট করে জিজ্ঞেস করে, আচ্ছা, এখন কি তোকে আপনি করে ডাকতে হবে? সারার প্রশ্নে ভেঙচি কাটে মিহি। প্রিয়ন্তীর অপর পাশে বসে তার হাত দুটো চেপে ধরে হাসি হাসি মুখে বলে, আপনি করে কেন বলবি? ও আপনাদের থেকে কত ছোট। কিন্তু দেখো, সবার আগে ওর বিয়ে হয়ে গেল, এমনকি আমারও আগে। মিহি থামে, আফসোসের সুরে বলে, ভেবেছিলাম ওকে আমার দেবরের বউ বানাবো, কিন্তু দেখো তার আগেই কেমন আমার ভাইয়ের বউ হয়ে বসে আছে। মিহির কথায় হেসে ফেলে সারা। মিহা আর শিয়ারা সারা লজ্জায় মুখ নিচু করে বিড়বিড়িয়ে বলে, তোমার আরও একটা বোন আছে আপু, তার দিকে নজর দাও। তাকে বুঝি দেবরের বউ বানাতে ইচ্ছে করে না? সারার বিড়বিড়ানো কথার মাঝেই মুখ গোমরা করে ফেলে মানহা। বুকে হাত বেঁধে সকলকে উদ্দেশ্যে মুখ কুঁচকে বলে, আমিও ভেবেছিলাম কামরবর্তী ভাবি আর ভাইয়াকে বউ বানাবো, আর আগেই আমাদের খাটাস ভাই তাকে বিয়ে করে নিল। সকলে হা করে তাকায় মানহার দিকে। কি বলছে এই মেয়ে? কামরপতি ভাবি মানে? মিহি প্রশ্ন করতে যাবে তখনই মিষ্টির প্লেট হাতে ছুটে আসে পারল। মানহার মুখে মিষ্টি পুড়ে দিয়ে হাসি হাসি মুখে বলে, আপনি চিন্তা করেন না আফা, আপনার ভাইয়ের লাগিয়া আমি বউ খুঁজছে আনমনি, এককালে অপবিশ্বাসের লাহান। পাউডের কথায় উচ্চ শব্দে হেসে ওঠে সকলে। তবে মূর্তির ন্যায় বসে আছে প্রিয়ন্তী। সহসাই সে চোখ ঘুরিয়ে তাকায় আশেপাশে। এখানে সকলে উপস্থিত থাকলেও উপস্থিত নেই শাহানা চৌধুরী আর রিশা। সাহরা খাতুন আর সাবিহা আমজাদকেও কোথাও দেখতে পায় না প্রিয়ন্তী। তবে তার চোখ গিয়ে পড়ে দূরে দাঁড়িয়ে থাকা কাইফার দিকে। কাইফা তার দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে। প্রিয়ন্তী উঠে দাঁড়ায়, ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ায় কাইফার সামনে। প্রিয়ন্তীকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে কাইফা। চোখে অশ্রু নিয়েই আহ্লাদিক কণ্ঠে বলে, প্রিয়, তোকে কি সুন্দর লাগছে রে, একদম চোখ ফেরানো যাচ্ছে না। চোখে কাজল থাকলে এক্ষুনি তোর কানে লাগিয়ে দিতাম। কাইফা থামিয়ে প্রিয়ন্তীর দিকে মুখ ঘুরিয়ে করুণ কণ্ঠে বলে, জানিস আমার খুব কান্না পাচ্ছে, তুই এই বাড়িতে সুখে থাকতে পারবি তো? কাইফার কথায় প্রিয়ন্তী মুচকি হাসে। কাইফার গালে জমে থাকা বিন্দু বিন্দু পানিগুলো মুছে দিয়ে আহ্লাদিক কণ্ঠে বলে, এই বাড়িটাই হয়তো আমার শেষ ঠিকানা। দেখো কেমন ঘুরে ফিরে আবার এই বাড়িতেই আটকে গেলাম, তবে এখন আশ্রিতা হয়ে নয়, এই বাড়ির বউ হয়ে। প্রিয়ন্তী দাঁড়িয়ে আছে সৌহার্দ্যের রুমের মধ্যখানে। একটু আগেই বাড়ির সকল কনিষ্ঠ সদস্যরা তাকে রেখে গিয়েছে এই রুমটাতে। প্রিয়ন্তী 10 মিনিট যাবৎ ঠায় দাঁড়িয়ে রয়েছে একই জায়গায়। তার যেন নড়বার ক্ষমতাটুকু নেই। সে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকায়। ঘরটা তার অপরিচিত, সেই সাথে ঘরের মানুষটাও। প্রিয়ন্তী নিজেকে সামলায়, ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ায় ডান পাশের ব্যালকনিটাতে। সহসাই তার চোখ যায় দূরে জলজল করা তার মায়ের কবরে। প্রিয়ন্তী দীর্ঘশ্বাস ফেলে, চোখ জোড়া সেখানেই তাক করে ক্ষীণ কণ্ঠে বলে, মা, আম্মা। প্রিয়ন্তী থামে, তার চোখ দিয়ে পানি পড়ছে। নিজেকে অসহায় লাগছে খুব, বুকে ব্যথা হচ্ছে কিছুটা। তবে নিজেকে শান্ত করে পুনরায় বলে, আম্মু দেখছো, তোমার প্রিয় বউ সেজে দাঁড়িয়ে আছে তোমার সামনে। তোমার ছোট্ট বাচ্চাটা খুব বড় হয়নি এখনো, তারপরও সে বাধা পড়ে গিয়েছে বিবাহ নামক এক বন্ধনে। মা, আম্মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে এইভাবে? একবারও ভাবছে না তোমার বাচ্চাটার কি হবে, একা একা কিভাবে বড় হবে, নিজেকে কিভাবে সামনে রাখবে? তুমি বড্ড খারাপ জানো। প্রিয়ন্তী নাক টানে, হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে পুনরায় বলে, আমার খুব কাঁদতে ইচ্ছে করছে। কাকে জড়িয়ে ধরে কাঁদবো বলো তো? তোমার মেয়েটা এত অভাগী কেন বলতে পারবে? তাকে কাঁদানোর মানুষের অভাব না থাকলেও চোখের জল মুছিয়ে দেওয়ার মানুষের বজ্র অভাব। প্রিয়তী শান্ত হয়। দূর থেকে ফজরের আজান ভেসে আসে, সেই সাথে ভোর হয়ে আসে ক্রমশই। কিছুক্ষণ পরেই ধরণীতে আলো ফুটবে। সেই আলো সকল আধার মুছে দিয়ে নতুন দিনের সূচনা করবে। আচ্ছা, তার জীবনটাও কি এমন অলৌকিক হতো? কে আনবে তার জীবনে আলো? প্রিয়ন্তীর ভাবনার মাঝেই কানে বাজে হাড় হিম করা ডাক, বাবুনি বউ।
বাবু নিব। ডাক্তার শুনে বরফের ন্যায় জমে যায় প্রিয়ন্তী। সহসাই তার ছোট্ট হৃদয় থেকে দুঃখরা ছুটে গিয়ে ভর করে অস্থিরতা। তার বুক কাঁপছে, অজানা উত্তেজনারা ঘিরে ধরেছে তার সর্বাঙ্গ। প্রিয়ন্তী শান্ত হয়, মাথায় জড়িয়ে থাকা ওনাটাকে ভালোভাবে পেঁচিয়ে নেয় আলতো হাতে। লম্বা একটা শ্বাস টেনে পিছু ফিরতেই তার চোখাচোখি হয় সৌহার্দের সাথে, যে চারিদিকে তাকিয়ে আছে শান্ত দৃষ্টিতে। প্রিয়ন্তীর থমকায় সেই দৃষ্টিতে যেন ঘোর মিশে আছে, সেই সাথে মিশে আছে কোনো কিছু পাওয়ার উচ্ছ্বাস। প্রিয়ন্তী মিইয়ে যায় অস্বস্তিতে, মাথা নুইয়ে ফেলতেই তার দিকে ধীর পায়ে এগিয়ে আসে সৌহার্দ্য। প্রিয়ন্তীকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে ঝুঁকে দাঁড়ায় প্রিয়ন্তীর ক্লান্ত মুখটার সামনে। সৌহার্দের এহেন কাণ্ডে প্রিয়ন্তী ভরকায়। সৌহার্দ্যকে তার এতটা কাছে দেখে চোখজোড়া বন্ধ করে নেয় তড়াক করে। সৌহার্দ্য মুখ লুকিয়ে হাসে, নিজেকে ধাতস্থ করে পুনরায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় প্রিয়ন্তীর খিচে রাখা মুখখানায়। সেখানে চোখজোড়া স্থির রেখে ঘোর লাগা কণ্ঠে বলে, লজ্জা পাচ্ছিস? প্রিয়ন্তী কেঁপে ওঠে। সৌহার্দের বলা কথাগুলো যেন তার মুখে আছড়ে পড়ছে। সহসাই সে চোখ খুলে তাকায়। চোখজোড়া মেলতেই তার চোখাচোখি হয় সৌহার্দের উচ্ছ্বাসিত মুখটার সাথে। দুজনের মাঝে দূরত্ব কম থাকায় প্রিয়ন্তী ভরকায়, যার দরুন শাড়ির আঁচলখানা খামচে ধরে পিছিয়ে যেতে থাকে ভয়ে ভয়ে। এক পা করে পিছিয়ে যাওয়ায় তার প্রতিটা পদচারণে নূপুর জোড়া ছন্দ তুলে ঝনঝনিয়ে। জায়গার সমাপ্তিতে তার সরু কোমর গিয়ে ঠেকে ব্যালকনির রেলিংয়ে। প্রিয়ন্তীর এহেন কাণ্ডে পুনরায় মাথা নিচু করে হাসে সৌহার্দ্য। বাচ্চা বউয়ের সাথে অসভ্যতা করায় নিজে শাসায় কতক্ষণ, তবে মুখে দুষ্টু হাসি ফুটিয়ে তুলে প্রিয়ন্তীর ন্যায় সেও এক পা করে এগিয়ে যেতে থাকে প্রিয়ন্তীর দিকে। সৌহার্দ্যকে এগিয়ে আসতে দেখে প্রিয়ন্তী মিইয়ে যায়। ভয়ে ভয়ে চোখজোড়া বন্ধ করতেই রেলিংয়ের দুপাশে হাত রেখে তাকে বন্দি করে নেয় সৌহার্দ্য। প্রিয়ন্তী ভীত হয়, নিজেকে ধাতস্থ করে মাথাটা পিছিয়ে নিয়ে চোখ মুখ খিচে জিজ্ঞেস করে, কি করছেন ভাইয়া? সৌহার্দ্য স্তম্ভিত হয়। সদ্য বিবাহিত বউয়ের মুখে ভাইয়া ডাক শুনে ভ্রু কুঁচকায় খানিকটা, তবে নিজেকে ধাতস্থ করে প্রিয়ন্তীর দিকে আরও কিছুটা ঝুঁকে হিসিয়ে বলে, কাকে ভাইয়া ডাকছিস? প্রিয়ন্তী চোখ পিটপিট করে তাকায়। সৌহার্দ্যকে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকতে দেখে শুকনো ঢোক গেলে অস্বস্তিতে হাতে ধরে রাখা শাড়ির আঁচলটা সহ হাত দুটোকে চেপে ধরে মুখে মধ্যেখানে ভয়ে ভয়ে মাথা নুইয়ে আমতা আমতা করে বলে, আপনাকে? সৌহার্দ্য ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। প্রিয়ন্তীর ভয়ার্ত মুখটার দিকে চোখ জোড়া স্থির করে করুণ কণ্ঠে বলে, প্রিয়, তুই কি শুধু আমার কাছে আসলে বাচ্চা হয়ে যাস? সবাইকে তুই কি সুন্দর করে সামলে নিস, আমাকে সামলে নিবি কবে? সৌহার্দ্য থামে। প্রিয়ন্তীর ভয়ার্ত মুখটা দু হাতের মুঠোয় পড়ে ক্লান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করে, কবে বড় হবি তুই? কবে সব বুঝবি? প্রিয়ন্তী চোখ তুলে তাকায়। সৌহার্দের সাথে চোখাচোখি হতে পুনরায় চোখজোড়া নামিয়ে ফেলে তড়াক করে। সৌহার্দের ঠান্ডা হাতের স্পর্শে বরফের ন্যায় জমে গিয়েছে সে, যার দরুন দু হাতে শাড়ি খামচে ধরে চোখের দৃষ্টি ফেলতে থাকে এলোমেলো। সৌহার্দ্য সবকিছুই পর্যবেক্ষণ করে শান্ত দৃষ্টিতে। প্রিয়ন্তীর এলোমেলো দৃষ্টি দেখে পুনরায় ভ্রু কুঁচকায়। প্রিয়ন্তী কিছু বলতে যাবে তার আগেই তাকে কোলে তুলে নেয় তড়িৎ বেগে। আকস্মিক ঘটনায় প্রিয়ন্তী ভরকায়। সহসায় তার বুকটা ধক করে ওঠে অজানা ভয়ে। ভয়ে ভয়ে চোখজোড়া বন্ধ করেই এক হাতে খামচে ধরে সৌহার্দের শুভ্র পাঞ্জাবির কলার খানা। কাচের চুড়ি রিনিঝিনি শব্দে সেদিকে চোখ ঘুরিয়ে তাকায় সৌহার্দ্য। প্রিয়ন্তীর ছোট্ট হাতখানা তার কলার খামচে ধরায় মাথা নিচু করে হাসে সে, তবে নিজেকে ধাতস্থ করে পুনরায় চোখ তুলে তাকায় প্রিয়ন্তীর খিচে রাখা মুখখানায়। সেখান থেকে চোখ ঘুরিয়ে দৃষ্টি নিক্ষেপ করে দূরে জল জল করা প্রিয়ন্তীর মায়ের কবরের দিকে। সৌহার্দ্য প্রশান্ত নিঃশ্বাস ছাড়ে। রুমের উদ্দেশ্যে পা বাড়াতে বাড়াতে ক্ষীণ কণ্ঠে বলে, থ্যাঙ্কস ফুপি ফর দিস বিউটিফুল গিফট। রুমে এসে লাইট অফ করে দেয় সৌহার্দ্য। বাহিরে সবেমাত্র আলো ফুটতে শুরু করেছে। এমন এক সকালের স্বপ্ন যে সে রোজ দেখত, যে সকালে সে আর তার বাবুনি এক রুমে থাকবে, এক বিছানা। সৌহার্দ্য ধীর পায়ে এগিয়ে যায় বিছানার দিকে। প্রিয়ন্তীকে আলতো করে শুইয়ে দিয়ে সেও শুয়ে পড়ে প্রিয়ন্তীর অপর পাশে। প্রিয়ন্তী মিয়ে যায়। নিজেকে গুটিয়ে ফেলতেই সৌহার্দ্য এক টানে তাকে টেনে নেয় নিজের দিকে, যার দরুন প্রিয়ন্তীর পিঠ গিয়ে ঠেকে সৌহার্দ্যের প্রশস্ত বুকে। প্রিয়ন্তী কেঁপে ওঠে। অস্বস্তিতে সরে আসতে চাইলে সৌহার্দ্য পুনরায় তাকে টেনে নেয় নিজের কাছে। তাকে দু হাতের মাঝে বন্দি করে ঘুম জড়ানো কণ্ঠে বলে, প্রিয়, একটু ঘুমোতে দে প্লিজ, একদম ডিস্টার্ব করবো না, প্রমিস।
প্রিয়ন্তী স্থির হয়, তার হাঁসফাঁস লাগছে। চোখ ঘোরাতেই দেখতে পায় পুরো রুম জুড়ে ছড়িয়ে আছে অন্ধকার। এক ফোঁটা আলোর রেশ না পেয়ে প্রিয়ন্তী ভয় পায়। অপরিচিত রুমের অন্ধকার যেন তার ভয় বাড়িয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে, যার দরুন গলা শুকিয়ে আসে ক্রমশই। অন্ধকারকে ভয় না পেয়ে আমাকে বাচ্চা বউ বলে সামনে নিচ্ছে, কি ভয়ঙ্কর না আমি? প্রিয়ন্তী চুপসে যায়। সৌহার্দের ঘুম জড়ানো কণ্ঠে খানিকটা কেঁপে ওঠে, তবে নিজেকে ধাতস্থ করে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করে, কি সামলে নিচ্ছেন? সৌহার্দ্য মৃদু হাসে। প্রিয়ন্তীকে আরেকটু কাছে টেনে নিয়ে ঘুম জড়ানো কণ্ঠে হিসিয়ে বলে। সৌহার্দের বলা কথাগুলো কানে গেল কিনা কে জানে, তার আগেই ঘুমের রাজ্যে পাড়ি জমায় প্রিয়ন্তী। প্রিয়ন্তীর কোনো হেলদোল না দেখে মুচকি হাসে সৌহার্দ্য। নিজেও ঘুমের রাজ্যে তলিয়ে যেতে যেতে বিড়বিড়িয়ে বলে, ঘড়িতে সকাল 7টা। ধরণীতে সূর্য উঠেছে আরো অনেক আগেই। সেই সূর্যের আলো পর্দা ভেদ করে আছড়ে পড়ছে প্রিয়ন্তীর ঘুমন্ত মুখখানায়। প্রিয়ন্তী চোখ পিটপিট করে তাকায়। সহসায় তার চোখ চলে যায় সামনের দেয়ালে ঝুলতে থাকা কতগুলো ফটো ফ্রেমের দিকে, কিন্তু তার চোখ জোড়া আটকে যায় একটি ফ্রেমে, যেখানে দেখা যাচ্ছে একটা ছোট্ট রক্তাক্ত পায়ের ছাপের সাথে রয়েছে আরও একটি রক্তাক্ত পায়ের ছাপ। তবে দুটো পায়ের ছাপের আকৃতির মধ্যে রয়েছে বিশাল পার্থক্য। ছবিটাকে তার কাছে আর্ট মনে হচ্ছে, যে আর্টে দুজন প্রেমিক প্রেমিকার রক্তাক্ত পদার্পণকে ফ্রেমে বন্দি করা হয়েছে সুনিপুণভাবে। প্রিয়ন্তী সবগুলো ফ্রেমে একে একে চোখ বুলায়। রুমটাকে তার কাছে অপরিচিত মনে হচ্ছে। সহসায় তার মনে পড়ে যায় গতকাল রাতের ঘটনা। প্রিয়ন্তী দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে উঠে বসতে যাবে, তখনই তার টান লাগে পেটের ওপর রাখা একটি বলিষ্ঠ হাতের। প্রিয়ন্তী ভরকায় চোখ ঘুরিয়ে তাকাতেই দেখতে পায় তার পাশে ভ্রুকুচকে ঘুমিয়ে আছে সৌহার্দ্য। তার বলিষ্ঠ এক হাত বিরাজ করছে প্রিয়ন্তীর পেটের ওপর। ঘুমিয়ে তলিয়ে থাকলেও তার হাতটা যেন প্রিয়ন্তীর প্রস্থানকে টের পেয়ে যায়, যার দরুন প্রিয়ন্তী উঠতেই তার ভ্রু কুচকে আসে সহসা। প্রিয়ন্তী চোখ জোড়া স্থির করে সেই ঘুমন্ত মুখখানায়। লোকটি মাত্রাতিরিক্ত ফর্সা হওয়ার ঠান্ডায় নাকের পাটা লাল হয়ে আছে। কানের লতিটাকেও ফুটে উঠেছে রক্তিম আভা। এলোমেলো চুলগুলো ছড়িয়ে আছে কপাল জুড়ে। প্রিয়ন্তীর চোখ ঘুরায়। সৌহার্দের হাতটাকে সরিয়ে দিয়ে উঠে বসে ধীর গতিতে সৌহার্দের দিকে পুনরায় এক পলক তাকিয়ে মাথার ঘোমটাটা ঠিক করে দৌড় লাগায় নিজের ঘরে। উদ্দেশ্য কাইফাকে জাগিয়ে তোলা। এই কাইফা, তাড়াতাড়ি উঠ। আর কত ঘুমাবি? 7টা বাজে, উঠ না বাবু। প্রিয়ন্তীর ডাকে ধরফরিয়ে উঠে বসে কাইফা। প্রিয়ন্তীকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে নিভু নিভু চোখে জিজ্ঞেস করে। কাইফার প্রশ্নে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রিয়ন্তী। কাইফা চোখ ডলছে আর অনবরত হাই তুলছে। তার কোমর সমান চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে সারা পিঠ জুড়ে। ছোট ছোট চুলগুলো ঝুঁকে আছে সামনের দিকে। সদ্য ঘুম থেকে ওঠায় মুখটাও ফুলে রয়েছে কিঞ্চিত। পুরোপুরি ঘুম না কাটায় চোখ জোড়া প্রায় নিভু নিভ। প্রিয়ন্তী মৃদু হাসে। বিছানা থেকে ওনাটা তুলে নিয়ে সেটাকে পেঁচিয়ে দিতে থাকে কাইফার সম্পূর্ণ মাথায়। কাইফা তখনও একের পর এক হাই দিয়েই যাচ্ছে। প্রিয়ন্তী আর চোখে তাকায় ওনার ঠিক করে দিতে দিতে নিস্তেজ কণ্ঠে বলে, আমার বিয়ে হয়েছে তাই শাড়ি পরেছি। কাইফা ফট করে প্রিয়ন্তীর কোলে শুয়ে পড়ে। পুনরায় ঘুমে তলিয়ে যেতে যেতে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করে, কার সাথে? প্রিয়ন্তী দিক শূন্যের মতো তাকায়। অচেতন মনেই বিড়বিড়িয়ে বলে, আমার জমের সাথে। কাইফা নড়ে ওঠে। গায়ে কম্বল জড়িয়ে নিতেই ঘোর কাটে প্রিয়ন্তীর। প্রিয়ন্তী পুনরায় দৃষ্টি নিক্ষেপ করে কাইফার ঘুমন্ত মুখখানায়। মেয়েটা কেমন বেহুশের মতো ঘুমোচ্ছে। হয়তো রাতে ঠিকমতো ঘুম হয়নি, আর ঘুম হবেই বা কী করে? ঘুম কেড়ে নেওয়ার মানুষটা যে সে নিজেই। প্রিয়ন্তী দীর্ঘশ্বাস ফেলে। কাইফাকে বালিশে শুইয়ে দিয়ে ধীর পায়ে এগিয়ে যায় তার ছোট্ট আয়নাটার দিকে, যেখানে জল জল করে ভেসে ওঠে প্রিয়ন্তীর বিষণ্ণ মুখখানা। প্রিয়ন্তী পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে সেই আয়নাটায়। আচ্ছা, তার গায়ে জড়ানো শাড়িটা কি তাকে বউ বউ লাগছে? নিজেই নিজেকে প্রশ্ন করে প্রিয়ন্তী। তবে তার ভেতরের সত্তা চেঁচিয়ে ওঠে, হ্যাঁ, একদম তোকে বউ বউ লাগছে না। বাড়ির আশ্রিত আবার বউ হয় নাকি? সকাল 8টা বাজতেই একে একে সকলে নেমে আসে ডাইনিং টেবিলে। সকলে বসে আছে নাস্তার অপেক্ষায়। প্রতিদিনের ন্যায় প্রিয়ন্তী নাস্তা বানাতে আসলেও আজ নাস্তা বানানোর দায়িত্বটা তুলে নিয়েছে মোহনা চৌধুরী। তার মেয়ের বিয়ে আজ। বিয়ে হলেই সে চলে যাবে পরের ঘরে। আবার কবে না কবে আসবে সেটা ভেবেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার চোখ থেকে। তাই আজ নিজ হাতে সে মেয়ের সব পছন্দের খাবার রান্না করছে। তার হাতে হাতে কাজে সাহায্য করছে পারুল আর রূপালী চৌধুরী। প্রিয়ন্তী তাদের পাশেই দাঁড়িয়ে আছে চুপটি করে। কাইফাকে ডেকে তুলতে ব্যর্থ হয়ে সে চলে গিয়েছিল গোসল করতে। গতকালের ঘটনার দরুন তার শরীর চ্যাটচ্যাটে হয়ে আছে।
শরীরের কিছু কিছু জায়গায় মাটিও লেগে আছে বোধহয়। গোসল করায় নিজেকে হালকা লাগছে এখন। প্রিয়ন্তী গোসল সেরে গায়ে জড়িয়ে নেয় লাল টুকটুকে একটা সুতি জামা, সেই সাথে মাথায় পেঁচিয়ে নেয় কালো রঙের একটি ওড়না পেঁচানোতে তাকে দেখতে জীবন্ত পুতুলের মতো লাগছে। স্নিগ্ধ মুখটায় ফোঁটা ফোঁটা জলের বিন্দু জমে আছে এখনও। সে গোসল সেরেই হন্তদন্ত হয়ে নিচে নেমে এসেছে, যার দরুন মুখটা মোছারও সময় পায়নি। প্রিয়ন্তীর অস্বস্তি হয়, মামিরা কাজ করছে আর সে দাঁড়িয়ে আছে ভেবে লজ্জাও পায় কিছুটা। বড় মামি, আমাকে দাও, আমি করে দিচ্ছি। প্রিয়ন্তীর ডাকে ঘাড় বাঁকিয়ে তাকায় মোহনা চৌধুরী, যে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচি ভাজছিল। মোহনা চৌধুরীকে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সহসায় মাথা নুইয়ে ফেলে প্রিয়ন্তী। মোহনা চৌধুরী মৃদু হাসে, প্রিয়ন্তীর দিকে দুপা এগিয়ে গিয়ে আলাদি কণ্ঠে বলে, এত সকাল সকাল নেমে এলি যে? মুনাফ যদি রাগ করে নতুন বউ ঘরে থাকতে। কথাটা শুনে লজ্জায় মিয়ে যায় প্রিয়ন্তী। নিচু করে রাখা মাথাটা আরও খানিকটা নিচু করতেই এগিয়ে আসে রূপালী চৌধুরী। প্রিয়ন্তীর দুকাঁধে হাত রেখে হাসি হাসি মুখে বলে। রূপালী চৌধুরীর কথাই হেসে ওঠে মোহনা চৌধুরী। পুনরায় কাজে মনোযোগ দিতে দিতে প্রিয়ন্তীর উদ্দেশ্যে বলে ওঠে, প্রিয়, যা তোমা, এই খাবারগুলো টেবিলে রেখে দিয়ায়, এক্ষুনি হয়তো হাঁক ডাক পড়বে। খাবার কোথায় করে। মামির আদেশে লুচির বাটিটা নিয়ে একজোটে টেবিলের দিকে চলে যায় প্রিয়ন্তী চলে যেতেই মোহনা চৌধুরীর দিকে এগিয়ে এসে গা ঘেঁষে দাঁড়ায় রূপালী চৌধুরী। তপ্ত নিঃশ্বাস ফেলে অপরাধী কণ্ঠে বলে। রূপালী চৌধুরীর প্রশ্নে হাত থেমে যায় মোহনা চৌধুরীর। এই কথাটা তার মাথাতেও এসেছে। তাছাড়া শাহনাজ চৌধুরী যে মানুষ, সে কখনোই প্রিয়ন্তীকে ছেলের বউ হিসেবে মেনে নেবে না। মোহনা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে, পুনরায় কাজে মনোনিবেশ করতে করতে করুণ কণ্ঠে বলে, আর যাই হোক, মেয়েটার ভাগ্য যেন ওর মায়ের মতো না হয়। ওর মায়ের তো যাওয়ার জায়গাই ছিল, ওর তো তাও নেই। ডাইনিং টেবিলে গোল হয়ে বসে আছে উপস্থিত সকলে। টেবিলের প্রথম চেয়ারটাতে বসেছে রাহেলা বেগম, তার পাশেই লম্বালম্বিভাবে বসেছে তার 3 পুত্র নওয়াব, নওশেদ ও নূর চৌধুরী। তাদের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসেছে বাড়ির সকল কনিষ্ঠ সদস্যরা। পুরো টেবিল জুড়ে ছড়িয়ে আছে নীরবতা। প্রতিদিন খাবার টেবিলটা আনন্দ উল্লাসে মেতে থাকলেও আজ যেন সেটাতে ছড়িয়ে রয়েছে বিষণ্ণতা। একদিকে গতকালের ঘটনা সকলের মনকে বিষিয়ে রেখেছে, অন্যদিকে আজ মিহির বিয়ে। মেয়েটা আজ বাড়ি ছেড়ে চলে যাবে ভেবে সকলের মন খারাপ। তখনই ধীর পায়ে নিচে নেমে আসে প্রান্ত। সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়েই ইতিউতি করে চোখ ঘোরাতে থাকে আশেপাশে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে খুঁজে না পেয়ে সহসাই ভ্রুজোড়া কুঁচকে আসে তার। তবে প্রিয়ন্তীকে বাড়ি হাতে এগিয়ে আসতে দেখে মুখে মৃদু হাসি ফুটে ওঠে, যার দরুন হন্তদন্ত হয়ে ছুটে যায় প্রিয়ন্তীর কাছে। ওই তার ছিঁড়া মাইয়াটা কই? প্রান্তের আকস্মিক আগমনে প্রিয়ন্তী চমকায়। প্রান্ত ভাইকে অধৈর্যের ন্যায় প্রশ্নটা করতে দেখে বিস্ময়ে চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে, কার কথা বলছো? প্রান্ত ভ্যাবাচাকা খায়। নিজের খোলস থেকে বেরিয়ে আসার দমে যায় কিছু, তবে নিজের মধ্যে আত্মবিশ্বাসী ভাব ফুটিয়ে তুলে গম্ভীর কণ্ঠে বলে, উদ্ভাতের। প্রিয়ন্তী ভাবশূন্য চোখে তাকিয়ে থাকে প্রান্তের দিকে। সে এখনও বুঝতে পারছে না প্রান্ত ভাই কার কথা বলছে। তখনই তাদের কানে বাজে কাইফার কাট কণ্ঠস্বরের প্রশ্ন। কাইফার প্রশ্নে চোখ ঘুরিয়ে তাকায় প্রান্ত, প্রিয়ন্তীও তাকায় ঘাড় উঁচু করে। সহসাই দুজনের মুখ হা হয়ে যায়। বিস্ময়ে দুজনেই যেন চোখের পলক ফেলতে ভুলে গিয়েছে। তখনই ছুটে আসে পারুল। কাইফার সামনে গিয়ে চোখ বড় বড় করে জিজ্ঞেস করে, আফা, আপনি প্রান্ত ভাইজানের শার্ট পরছেন কেন? পারুল থামে, সন্ধিয়ান দৃষ্টিতে বুলায় কাইফার দিকে। কাইফা দাঁড়িয়ে আছে সিঁড়ির উপরিভাগে। সে এক হাতে চোখ ডলছে আর অন্য হাতে মুখে ব্রাশ ধরে রেখেছে। কাইফার আপাতমস্তক পর্যবেক্ষণ করে ফিক করে হেসে ফেলে পারুল। মুখে হাসি হাসি ভাব বজায় রেখে ব্যঙ্গাত্মক সুরে বলে, তো এইটা তো শার্ট না, আপনার গায়ে এককালে পাঞ্জাবি হইয়া গেছে। কাইফা তড়াক করে চোখ মেলে তাকায়। শার্টটা প্রান্তের শুনে সকল ঘুম উবে গিয়েছে যেন। সহসাই চোখজোড়া বন্ধ করে বিড়বিড়িয়ে বলে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কাইফা চোখ পিটপিট করে তাকায়। প্রান্তকে তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মাথা নুইয়ে ফেলে ভয়ে। নুইয়ে রাখা মাথায় অপরাধী কণ্ঠে বলে, সরি আঙ্কেল। কাইফা থামে, চোখ উঁচিয়ে পুনরায় তাকায় প্রান্তের দিকে। প্রান্তকে তখনও তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সহসায় চোখ বোলায় শার্টে, যেখানে তার মুখ থেকে পড়া পেস্টের ফেনা জমে রয়েছে শার্টের উপরিভাগে। কাইফা বোকা হাসে, তড়িৎ বেগে সেটাকে মুছে নিয়ে মুখ থেকে ব্রাশটা বের করে আমতা আমতা করে বলে, সরি আঙ্কেল, আমি ওয়াশরুমে গিয়েছিলাম ফ্রেশ হতে, তখনই পা পিছলে বালতির মধ্যে পড়ে যাই।
পানি ভর্তি বালতি পরে আমার পুরো জামাটাই ভিজে যায়। কাইফা পুনরায় থামে, লম্বা একটা শ্বাস টেনে মিনমিনিয়ে বলে, আসলে আমার আর কোনো জামা নেই, এটাই ছিল শেষ জামা। প্রিয় জামাও কোথায় খুঁজে পাচ্ছিলাম না, তাই ছাদ থেকে শার্টটা নিয়ে পরে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম এটা হয়তো আঙ্কেলের। প্রান্ত চোখ ছোট ছোট করে তাকায়, কিরমিরিয়ে জিজ্ঞেস করে, কোন আঙ্কেলের? কাইফা পুনরায় ব্রাশটা মুখে পুরে নেয়, দাঁত ঘষতে ঘষতে আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, আপনার আব্বার। প্রান্ত আহাম্মকের মতো তাকিয়ে থাকে, তবে পুনরায় ফিক করে হেসে ফেলে পারুল। হাসতে হাসতে পেটের মধ্যে হাত চেপে প্রশ্ন করে, আফা, আপনি কি পাগল? প্রান্ত বাইজান রেও আঙ্কেল কইতাছেন, আবার হ্যাঁ আব্বারেও আঙ্কেল কইতাছেন। হ্যাঁ তো আপনার নানা হইব। প্রান্ত ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, ডাইনিং টেবিলের দিকে পা বাড়াতে বাড়াতে বেরিয়ে বলে, স্টুপিড। প্রান্ত চলে যেতেই ছুটে আসে প্রিয়ন্তী। কাইফার গালে হাত রেখে আদুরে সুরে জিজ্ঞেস করে, বেশি ব্যথা পেয়েছিস? কাইফা মুখ থেকে ব্রাশটা বের করে শার্টের পকেটে থুথু ফেলে হাসি হাসি মুখে বলে, আরে আমি ব্যথা পাইনি, ব্যথা তো পেয়েছি বালতি, ওইটা ভেঙে ওখানেই চিৎপটাং হয়ে পড়ে আছে। কাইফার বোকা বোকা কথায় মুচকি হাসে প্রিয়ন্তী, তবে পুনরায় হাসতে হাসতে লুটোপুটি খায় পারুল। প্রিয়ন্তী চোখ রাঙায়, সহসাই পারুল থেমে যায় ঠোঁটের ওপর আঙুল দিয়ে। পারুল, ওকে আমার ঘরে নিয়ে যা, ভদ্র একটা জামা পরিয়ে তবে নিচে আনবি, আমার অনেক কাজ আছে। বলেই ডাইনিং টেবিলের উদ্দেশ্যে পা বাড়ায় প্রিয়ন্তী। প্রিয়ন্তী চলে যেতেই ছুটে আসে পারুল। কাইফার হাত দুটো শক্ত করে চেপে ধরে হিসিয়ে বলে, আপনি একবারে ঠিক করছেন আফা, আপনারে তো প্যারাইস দেওয়া উচিত জানেন। প্রান্ত বাইজান হ্যার শার্ট কাউরে দরবার দেয় না, এমনকি হ্যার মারেও না। একবার কি হয়েছিল জানেন, হ্যার এক বন্ধু বেড়াইছিল, বুল কইরা হ্যার শার্ট পরছিল বললা তার গায়ে মরিচের গুঁড়া ডাইলা দিছিল। আহারে বেচারা, মরিচের জ্বালায় কি চিল্লানোটাই না চিল্লাইছে। কাইফা শুকনো ঢোক গিলে ব্রাশ হাতে ড্রয়িং রুমে উকি দিতেই বুকটা ধক করে ওঠে তার। প্রান্ত সোফায় বসে তার দিকে তাকিয়ে আছে অগ্নি দৃষ্টিতে। কাইফা বোকা হাসে, চোখ ঘুরিয়ে কাঁদো কাঁদো মুখে তাকায় শার্টের পকেটের দিকে, যেখানে সে একটু আগেই থুথু ফেলেছে। সহসাই সে তড়িৎ বেগে উল্টো ঘুরে দাঁড়ায়, পারুলের হাত দুটো চেপে ধরে দ্রুত পায়ে হাঁটা ধরে প্রিয়ন্তীর রুমের উদ্দেশ্যে। চোখজোড়া পুনরায় প্রান্তের দিকে তাক করে বিড়বিড়িয়ে বলে, কাইফের বাচ্চা, তোকে এইবার ঝালমুড়ি বানানোর হাত থেকে কে বাঁচাবে শুনি? ডাইনিং টেবিলে গাল ফুলিয়ে বুকে হাত বেঁধে বসে আছে মিহা। তার রাগ লাগছে, রাগের সাথে সে কিছুটা বিরক্ত, যার দরুন বারবার ফুসফুস করে নিঃশ্বাস ছাড়ছে। প্রান্ত বসে আছে মিহার ঠিক সামনের চেয়ারেই। সে বারবার আর চোখে মিহার অভিব্যক্তি পর্যবেক্ষণ করছে, আর একটু একটু করে কলার খোসা ছাড়িয়ে সেটায় কামড় বসাচ্ছে। ব্যাপার কি রে, তুই এমন কালনাগিনের মতো ফুসছিস কেন? আরেক কালনাগিনী চলে যাচ্ছে বলে? প্রান্তের কথায় রেগে যায় মিহা, সেই সাথে রাগে গজগজ করে ওঠে মিহি। দুবনেই রক্তচক্ষু দৃষ্টিতে তাকায় প্রান্তের দিকে। প্রান্তের কোনো হেলদোল নেই, সে ভাবলেশীনভাবে পুনরায় কলায় কামড় বসায়। বোনদের খ্যাপাতি তার বেশ লাগে, বিশেষ করে মিহাকে। মিহা বাড়ির সবার ছোট হওয়ায় সে সকলের চোখের মণি, তবে তার সবচেয়ে শক্তিশালী পয়েন্ট হচ্ছে বাড়ির 3 কর্তা, যার দরুন তার সকল অভিমান, অভিযোগ আর আহ্লাদ গিয়ে ঠাঁই পায় তাদেরই কাছে। বাবা দেখেছো ভাইয়া আমাদের কি বলছে? তোমার ছেলেকে সামলাও কিন্তু, না হলে এক্ষুনি আপেল মেরে তার নাক ফাটিয়ে ফেলবো আমি। মিহার অভিযোগে চোখ তুলে তাকায় নওয়াব চৌধুরী, তবে কথার গুরুত্ব না দিয়ে পুনরায় খাওয়ায় মনোযোগ দিতেই তেতে ওঠে মিহি। রাগে ফোঁসফোঁস করতে করতে বলে, বাবা, তুমি কি শুনতে পাওনি মিহা কি বলছে? নওয়াব চৌধুরী বিরক্ত হয়, টেবিল থেকে পানির গ্লাসটা তুলে সেটায় চুমুক বসায় আলসে ভঙ্গিতে। রইসই সবটুকু পানি শেষ করে সেটাকে পুনরায় টেবিলে রাখে নিঃশব্দে। খাওয়ায় মনোযোগ দিতে দিতে মেয়েদের উদ্দেশ্যে বলে, আহা, তোমার রাগ করছো কেন? ও তো তোমাদের সাথে মজা করেছে। নওয়াব চৌধুরী থামে, মিহির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, হিমা, তুমি তো বড় হয়েছো, এখনো মিহির মতো বাচ্চামি করলে চলে মা? এখন তোমার উপর কত দায়িত্ব বলো তো, একটা সংসার সামলাতে হবে তোমাকে যে। মিহি দমে যায়। প্রান্তকে ভেঙচি কেটে পুনরায় খাওয়ায় মনোযোগ দিতেই চেঁচিয়ে ওঠে মিহা, তোমার ছেলেও তো বড় হয়েছে বাবা, তাহলে ওকে বোঝাচ্ছ না কেন? ওকে এক্ষুনি বলো আমাদের সরি বলতে।
মিহার এহেন কাণ্ডে উপস্থিত সকল বয়োজ্যেষ্ঠই মিটিমিটি হাসে। মেয়েটা বড্ড একঘেয়ে স্বভাবের, এটা সকলেই জানে। তাই খাওয়া থামিয়ে চোখ তুলে তাকায় নওশেদ চৌধুরী। মিহার রাগী মুখটার দিকে তাকিয়ে চোখ ঘুরায় প্রান্তের দিকে, কণ্ঠে আহ্লাদ মিশিয়ে ব্যঙ্গাত্মক সুরে বলে, প্রান্ত, বুড়ি কিন্তু খেপেছে, এক্ষুনি সরি বল, না হলে তোর সাথে আমাদেরও গদ্দান যাবে। প্রান্ত ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। কলার শেষ অংশটুকু মুখে পুরে নেয় বিরক্তিতে। কলার খোসা ফেলে হাত দুটো ঝাড়তে ঝাড়তে পুনরায় মিহার দিকে তাকায় আর চোখে। মিহাকে রাগে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখতে দেখে হাত দুটোকে জড়ো করে করুণ কণ্ঠে বলে, মিহা বোন আমার, ভাইয়া সরি, এই দেখ কানে ধরেছি। মিহার কোনো হেলদোল নেই, সে তখনও বসে আছে পূর্বের ন্যায়। প্রান্ত থামিয়ে চোখ ঘুরিয়ে তাকায় মিহির দিকে তাকিয়ে হাত জোর করে ইশারায় সরি বোঝায়। প্রান্তের এহেন কাণ্ডে মিহি মুখ বাঁকায় বিড়বিড়িয়ে বলে, জুতা মেরে গরু দান। বন্ধের অভিমানের গভীরতা বুঝতে পেরে পুনরায় মিটিমিটি হাসে প্রান্ত, তবে নিজেকে ধাতস্থ করে মিহার দিকে তাকায়। চোখ ছোট ছোট করে সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করে, আমার বোনটা এমন ক্ষেপে আছে কেন? তার কি কিছু লাগবে নাকি মা বকেছে? ভাইয়ের প্রশ্নে চোখজোড়া চকচক করে ওঠে মিহার। সহসাই টেবিলের সামনে ঝুঁকিয়ে উত্তেজিত কণ্ঠে বলে, ভাইয়া দেখো না, আপুরা সবাই আজ মিহি আপুর সাথে তার শ্বশুর বাড়ি যাচ্ছে, কিন্তু আম্মু আমায় যেতে দিচ্ছে না। তুমি আম্মুকে রাজি করাবে প্লিজ। বোনের রাগের কারণ উদ্ঘাটন করতে পেরে বিজয়ের হাসি ফুটে ওঠে প্রান্তের মুখে। পুনরায় আরেকখানা কলা হাতে তুলে নিয়ে সেটায় কামড় বসাতে থাকে আয়েশি ভঙ্গিতে। পরপর দুবার কলায় কামড় বসিয়ে মিহার উদ্দেশ্যে সন্ধিহান কণ্ঠে বলে, এতে আমার লাভ কি? কি পাবো আমি? প্রান্তের এহেন প্রশ্নে সহসাই সকল খুশি ধপ করে নিভে যায় মিহার। পুনরায় মন খারাপ করতেই তড়িৎ বেগে বলে ওঠে সারা। প্রান্ত চোখ তুলে তাকায়। বাড়ির সকল কনিষ্ঠ সদস্যরা তার দিকে তাকিয়ে আছে করুণ দৃষ্টিতে, যেন সে হাঁ বলে এক্ষুনি সকলে নিচে উঠবে। তবে এসবের মাঝেও কোনো হেলদোল নেই রিশার। সে চুপচাপ মাথা নিচু করে খেয়েই যাচ্ছে। প্রান্ত চোখ ঘুরায় সম্পূর্ণ কলাটা মুখে পুরে ভাব নিয়ে বলে, ঠিক আছে, আমি মাকে রাজি করাবো, তবে আমার একটা শর্ত আছে। প্রান্তের প্রথম কথায় সকলে লাফিয়ে উঠলেও শেষের কথায় পুনরায় দমে যায় সকলে। তার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়েতেই উত্তেজিত কণ্ঠে মানহা বলে ওঠে, কি শর্ত ভাইয়া? তুমি বলো, আমরা সব শর্তে রাজি। প্রান্ত মৃদু হাসে। বোনদের অবস্থা দেখে তার হাসি পাচ্ছে, তবে নিজেকে সংযত করে কিছুটা ঝুঁকিয়ে সে শিশিয়ে বলে, একটা সাহায্য চাই, একটা অনেকটা গিভ অ্যান্ড টেকের মতো। তোরা পারবি কিনা বল, তাহলেই আমি আমার কাজ শুরু করব। প্রান্তের কথায় পুনরায় চোখ ছোট ছোট করে তাকায় সকলে। কোনো কিছুই তাদের মাথায় ঢুকছে না, সকলেই আহামকের মতো তাকিয়ে আছে। তবে মিহা বিচলিত হয়, অধৈর্যের ন্যায় বলে ওঠে, কিসের সাহায্য? প্রতিশোধের। প্রান্তের কথায় একে অপরের মুখ চাওয়াচাবি করে। তাদের এই শান্ত ভাইটার ও যে শত্রু থাকতে পারে সেটা যেন কারো ভাবনাতেও আসেনি। তবে মিহি আর চোখে তাকায়, কণ্ঠ খাদে নামিয়ে সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করে, তোমার শত্রুটা কে? প্রান্ত হাতে একটা আপেল তুলে নেয়, সেটাতে কামড় বসিয়ে কের মিলিয়ে বলে, দুধ ভাত। সকলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, চোখ মুখ কুঁচকে বিড়বিড়িয়ে বলে। তখনই ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে সৌহার্দ্য। তার গায়ে জড়ানো কালো রঙের একটি ঢিলেঢালা টি শার্ট আর পরনে সাদা রঙের একটি প্যান্ট। ফর্সা মুখশ্রীতে কপাল জুড়ে লেপ্টে আছে ভেজা চুলগুলো। সদ্য গোসল সেরে আসায় তখনও চুল থেকে টুপটাপ পানি পড়ছে, যার দরুন সেই পানিতে ভিজে যাচ্ছে টি শার্টের উপরিভাগ। সৌহার্দ্য স্থির হয়, সে সিঁড়িটা পার করে দৃষ্টি নিক্ষেপ করে রান্নাঘরে। সেখানে প্রিয়ন্তীকে দেখতে না পেয়ে সহসাই বিরক্তিভাব ফুটে ওঠে। বিরক্তিতে মুখ কুচকে বিড়বিড়িয়ে বলে, আমাকে ঘুমে রেখে পালিয়েছা, এখন আবার লুকিয়ে লুকিয়ে থাকা? একবার শুধু কাছে পাই তোকে, চড়িয়ে সব দাঁত ফেলবো তোর, অসভ্য বউ। সৌহার্দ্য বিরক্তিতে মুখ ঘোরায়। ধীর পায়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতেই তার তৃষ্ণার্ত চোখজোড়া স্থির হয় প্রিয়ন্তীর স্নিগ্ধ মুখখানায়, যে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে রাহেলা বেগমের পাশে। কালো ওনায় আবৃত মুখটায় থমকায় সৌহার্দ্য, যার দরুন ক্রমশই তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। সৌহার্দ্য শান্ত হয়, সহসায় মাথা নিচু করে বড় বড় দুটো শ্বাস টেনে নেয় দ্রুত গতিতে। এই মুখটা দেখলেই তার নিঃশ্বাস আটকে আসে, শ্বাসকষ্ট হয় হাঁপানির মতো। আবার না দেখলেও নিঃশ্বাস আটকে আসে, দম বন্ধ লাগে মৃত্যুসম। সৌহার্দ্য মৃদু হাসে, মাথা নুইয়ে বিড়বিড়িয়ে বলে, তুই কি সাংঘাতিক মেয়ে প্রিয়, কি সুন্দর আমার জীবন অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড দুটোর ভূমিকা পালন করছিস। সৌহার্দ্য চোখ তুলে তাকায়। সে যতটা উন্মাদ তার বাবুনির ঠিক ততটাই অবুঝ ভেবে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে, তবে নিজেকে ধাতস্থ করে গড়গড় পায়ে দ্রুত হেঁটে গিয়ে বসিয়ে পড়ে প্রান্তের পাশে।
সৌহার্দ্যকে বসতে দেখে চোখ বড় বড় করে তাকায় বাড়ির কনিষ্ঠ সদস্যরা। রিসাও চোখ তুলে তাকায় ভ্রুকুচকে। তবে সৌহার্দ্যের এহেন কাণ্ডে মিটিমিটি হাসে প্রান্ত আর রাহেলা বেগম। বাকিদের কোনো হেলদোল নেই, তারা দিব্যি মনোযোগ সহকারে খেয়েই যাচ্ছে। সৌহার্দ্যকে বসতে দেখে সারা বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে, মিহি আপু, আমাকে একটা চিমটি কাটো তো। এটা কি সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি? মিহি দ্বিগুণ বিস্ময় নিয়ে বলে, আরে এটা সত্যি হবে, না হলে তুই আর আমি কি একই জিনিস দেখতাম? দুজনের কথাগুলো কানে যেতেই রক্তিম চোখে তাকায় সৌহার্দ্য। সৌহার্দ্যকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে সহসায় ভয়ে চুপসে যায় মিহি আর সারা। দুজনে পুনরায় খাবারে মনোযোগ দিতেই রাহেলা বেগম দুষ্টু কণ্ঠে বলে ওঠে, প্রিয় নানুমণি, মুনাফ দাদু ভাইকে নাস্তাটা বেড়ে দাও দেখি। আজ হয়তো ক্ষুধাটা একটু বেশিই লেগেছে, দেখো না কেমন সকলের সাথে খেতে বসে গেল। রাহেলা বেগমের কথায় মুখ টিপে টিপে হাসে সকলে। তবে প্রসঙ্গ পাল্টাতে মুখ খুলে নওশেদ চৌধুরী প্রিয়ন্তীর উদ্দেশ্যে রাগী কণ্ঠে বলে, তোকে কতবার বলেছি আমাদের সাথে খেতে বস, কেন কথা শুনিস না আমাদের? পরে একা একা কার সাথে খাবি? নওশেদ চৌধুরীর কথায় মিইয়ে যায় প্রিয়ন্তী। নিজেকে ধাতস্থ করে চোখ তুলে তাকাতেই তার চোখাচোখি হয় সৌহার্দ্যের রক্তিম চোখের সাথে, যে তার দিকেই তাকিয়ে আছে আগুন দৃষ্টিতে। সৌহার্দ্যকে তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পুনরায় ভয়ে মাথায় নুইয়ে ফেলে তড়িৎ বেগে। প্রান্ত সপ্তমবারের মতো আপেলে কামড় বসায়। সে এতক্ষণ আর চোখে সবই পর্যবেক্ষণ করছিল। দুজনের হাবভাব দেখে তার ভীষণ হাসি পাচ্ছে, যার দরুন মুখ লুকিয়ে হেসে নেয় খানিকটা। তবে সহসাই নিজেকে ধাতস্থ করে কিছুটা হেলে বসে সৌহার্দ্যের দিকে। সৌহার্দ্যের কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলে, ভাই কন্ট্রোল ইয়োরসেলফ, আমার বোনটা কিন্তু এখনো বাচ্চা। কি মিষ্টি না আমার বোনটা। সৌহার্দ্যের চোখজোড়া তখনও প্রিয়ন্তীর নুইয়ে রাখা মুখটার উপরেই নিবদ্ধ, তবে তার দৃষ্টি আগের তুলনায় শীতল হয়ে এসেছে। প্রিয়ন্তীর স্নিগ্ধ মুখটা তাকে ক্রমশই ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছে। সেই ঘোর লাগা কণ্ঠে প্রান্তের উদ্দেশ্যে বিড়বিড়িয়ে বলে, Yep, that's why I can't control myself. প্রান্ত মাথা নিচু করে হাসে। সৌহার্দ্যের দৃষ্টি অনুসরণ করে প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে, প্রিয় রে, এই বরকে সামলাবি কেমনে? একেবারে বউ পাগল হবে দেখিস, দুদণ্ড ও শান্তি নেবে না দেখিস। মুনাফ, চট্টগ্রামের ক্লায়েন্টরা কিছু জানিয়েছে তোমায় কি? নওয়াব চৌধুরীর ডাকে ঘোর কাটে সৌহার্দ্যের। নিজেকে ধাতস্থ করে তড়িঘড়ি ব্রেডে জ্যাম লাগাতে লাগাতে ভারী কণ্ঠে বলে, হ্যাঁ জেঠু, তারা আজই একবার আসতে যাচ্ছে। প্রজেক্টগুলো দেখিয়ে ডিলটা সাইন করবে। আমি দুটোই মিটিং ডেকেছি, 12টা দেখিয়ে বেরিয়ে পড়বো। সৌহার্দ্যের কথায় খাওয়া থামিয়ে ফেলে সকলে। তবে কাদো কাদো মুখে তাকায় মিহি। সেই ভাবটা বজায় রেখে অভিমানী কণ্ঠে বলে, ভাইয়া তুমি কি আমার বিয়েতেও থাকবে না? সৌহার্দ্য চোখ তুলে তাকায় মিহির মলিন মুখটার দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলে, আসতে লেট হতে পারে, তবে আমি চেষ্টা করবো তাড়াতাড়ি চলে আসার। ডোন্ট বি স্যাড। সকলে দীর্ঘশ্বাস ফেলে। ছেলেটা বিয়েতেও থাকতে পারবে না ভেবে সকলের মুখে বিষণ্ণতা ফুটে ওঠে। নওয়াব চৌধুরী উঠে দাঁড়ায়। তার খাওয়া শেষ। সোফার দিকে হাঁটা ধরতে তার পিছু পিছু চলে যায় তার দুই ভাই নওশেদ চৌধুরী ও নূর চৌধুরী। মামারা চলে যেতেই সৌহার্দ্যের দিকে ধীর পায়ে এগিয়ে আসে প্রিয়ন্তী। উদ্দেশ্য নানুর কথা মতো সৌহার্দ্যকে নাস্তা বেড়ে দেওয়া। প্রিয়ন্তী সৌহার্দ্যের কাছাকাছি এসে দাঁড়াতেই তাকে একটানে চেয়ারে বসিয়ে দেয় সৌহার্দ্য। আকস্মিক ঘটনায় প্রিয়ন্তী ভরকায়। সহসাই বুকটা ধক করে ওঠে তার। সৌহার্দ্যের এহেন কাণ্ডে চোখ বড় বড় করে তাকায় টেবিলে উপস্থিত সকলেই। তারা যেন বিস্ময়ে চোখের পলক ফেলতেই ভুলে গিয়েছে, যার দরুন একে অপরকে বিড়বিড়িয়ে জিজ্ঞেস করে, বিয়ে হতে না হতেই এত প্রেম? প্রেম থাকলে না জানি কি হতো। তবে মুখ টিপে টিপে হাসে প্রান্ত। রাহেলা বেগম ও শাড়ির আঁচলে মুখ ঢেকে নেন খানিকটা। প্রিয়ন্তী চোখ তুলে তাকায় সকলকে তাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে দেখে সহসাই মাথা নুইয়ে ফেলে লজ্জায়। নিজেকে ধাতস্থ করে উঠে দাঁড়াতে যাবে তখনই চেয়ারের উপরে রাখা তার হাতটা চেপে ধরে সৌহার্দ্য। প্রিয়ন্তী মিয়ে যায়, তার অস্বস্তি হচ্ছে। কাচুমাচু হয়ে বসতেই তার মুখের সামনে জ্যাম লাগানো ব্রেডটা তুলে ধরে সৌহার্দ্য। একদম পালানোর চেষ্টা করবি না, চুপচাপ হাঁ কর। নড়াচড়া করবি তো এক চড় খাবি। প্রিয়ন্তী ভীত হয়। সৌহার্দ্যের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে চাইলে সৌহার্দ্য পুনরায় সেটাকে চেপে ধরে আরও শক্ত করে। প্রিয়ন্তী স্থির হয়ে বসে। তার হাতটা মৃদু কাঁপছে। প্রিয়ন্তীর কম্পনরত হাতের দিকে তাকিয়ে মুচকি হাসে সৌহার্দ্য। সহসা তার মুখখানাকে প্রিয়ন্তীর দিকে ঝুঁকিয়ে হিসিয়ে বলে, আমার এটুকু ছোঁয়া এমন এলোমেলো হলে চলবে পাখি? আমার গভীর ছোঁয়াগুলো যে এখনো স্পর্শ করেনি তোকে। সৌহার্দ্য থামে। প্রিয়ন্তীর নিচু মুখটার দিকে আরো কিছুটা ঝুঁকে হিসিয়ে বলে, যে ছোঁয়ায় ক্ষত হবে, দাগ বসবে গলার ভাঁজে ভাঁজে, আলোড়ন সৃষ্টি করবে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে। তখন নিজেকে সামলাতে পারবি তো?
নাকি অস্তিত্বের ছবি দিয়ে মুখ লুকাবি আমার বুকে? প্রিয়ন্তীর কান গরম হয়ে ওঠে, টিপ টিপ করতে থাকে তার ছোট্ট হৃদয়খানা। লজ্জায় গালে ছড়িয়ে পড়ে রক্তিম আভা। সৌহার্দ্য পুনরায় মাথা নুইয়ে হাসে। তার অবুঝ বউটা যে এসবের কিছুই বোঝেনি সে খুব ভালো করেই জানে, যার দরুন মুখটাকে আগের জায়গায় ফিরিয়ে এনে পুনরায় খাবার তুলে ধরে প্রিয়ন্তীর মুখের সামনে। এবার কোনো ভনিতা ছাড়াই ব্রেডে কামড় বসায় প্রিয়ন্তী। খাবার চিবোতে চিবোতে পুনরায় মাথা নুইয়ে ফেলতে প্রিয়ন্তীর কামড়ে খাওয়া ব্রেডের দিকে তাকায় সৌহার্দ্য। ছোট্ট একটা কামড় বসিয়েছে সে, বাচ্চারাও এর থেকে বড় কামড় বসায়। সৌহার্দ্য দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়েটা কবে বড় হবে, কবে তার অনুভূতি বুঝবে? সৌহার্দ্যের মুখে দুষ্টু হাসি ফুটে ওঠে। প্রিয়ন্তীর কামড়ে খাওয়া বেডটার দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে, শুধু বাচ্চা বউ নয়, বাচ্চা বউয়ের বাচ্চাকেও সামলাতে চাই। জলদি বড় হয়ে জানা বাবুনি। প্রিয়ন্তী বিষম খায়। কাশি উঠতেই হুঁশ ফিরে সৌহার্দ্যের। সহসাই তড়িঘড়ি করে পানির গ্লাসটা তুলে ধরে প্রিয়ন্তীর মুখের সামনে। প্রিয়ন্তীর দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলে, তুই কবে বড় হবে প্রিয়? ব্রেড খেতে গিয়ে কে বিষম খায়? সৌহার্দ্যের এহেন কাণ্ডে মুখ টিপে টিপে হাসে সকলে। তবে রাগে গা জ্বলে ওঠে ঋষার। সে এতক্ষণ যাবৎ এসব নাটক সহ্য করলেও এখন যেন আর হজম হচ্ছে না। সহসাই সে খাওয়া ছেড়ে গটগট পায়ে হাঁটা ধরে সিঁড়ির দিকে। সেখান থেকেই ঘাড় বাঁকিয়ে দৃষ্টি নিক্ষেপ করে প্রিয়ন্তীর কাঁধে রাখা সৌহার্দ্যের ফর্সা লোমবৃত হাতটার ওপর। সেই হাতটার ওপর চোখ জোড়া স্থির রেখে ব্যঙ্গাত্মক সুরে আওড়ায়, আমিও দেখব এই হাত তোর কাঁধে কতদিন টিকে। এই হাতের মানুষটাকে যদি আমি কেড়ে না নিয়েছি, তবে আমার নামও ঋষা নওয়াজ চৌধুরী নয়। বলেই তড়িৎ বেগে সিঁড়ি বেয়ে উপরে চলে যায় ঋষা। তাহলে ওকে আমায় দিয়ে দাও, আমি না হয় পেলে পুষে বড় করে নিব। তাছাড়া ও তোমাকে এমনিতেও পছন্দ করে না। কথাটা কানে আসতেই ঘাড় বাড়িয়ে পিছু ফিরে তাকায় সৌহার্দ্য। জারিফকে এক দৃষ্টিতে প্রিয়ন্তীর দিকে তাকিয়ে থাকতে দেখে সহসাই মাথায় আগুন জ্বলে ওঠে তার, যার দরুন হাত মুষ্টিবদ্ধ করে ঝাঁঝালো কণ্ঠে কিছু বলতে যাবে তখনই ব্যাগ হাতে নিচে নেমে আসে শাহানা চৌধুরী। তার পিছু পিছু নামে তার দু বোন সাহারা খাতুন আর সাবিহা আমজাদ। সৌহার্দ্য দমে যায়। মায়ের দিকে এক পলক তাকিয়ে রক্তিম চক্ষু নিক্ষেপ করে জারিফের দিকে। চোখজোড়া সেখানে স্থির করে ক্ষীণ স্বরে বলে, বাস্টার্ড। সিঁড়িটা পার করতেই শাহানা চৌধুরীর চোখ চলে যায় প্রিয়ন্তীর দিকে। সহসায় তার সমস্ত শরীর রাগে রিড়ি করে ওঠে। এই ফকিনীর বাচ্চা তার বাবুর পাশে বসে আছে দেখেই আগুন জ্বলে ওঠে তার বুকে। সেই আগুন বুকে ছেড়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে মাথায়। তিনি শান্ত হন, রাগ নিয়ন্ত্রণে বড় বড় কয়েকটা শ্বাস টেনে নেন। তার ইচ্ছে করছে এখনই গিয়ে ওই ফকিনীর বাচ্চাকে টেনে হিঁচড়ে তার বাবুর কাছ থেকে সরিয়ে আনতে, গালে দু চারটে চর বসিয়ে বুঝিয়ে দিতে এই বাড়িতে তার অবস্থান কোথায়। তবে আপাতত নিজেকে সংযত করেন তিনি। চোখ ঘুরিয়ে ধীর গতিতে হেঁটে চলে যান সোফার কাছে, যেখানে বসে আছে বাড়ির 3 কর্দা। ততক্ষণে জারিফ গিয়ে বসে পড়ে মানহার পাশে। সে মাত্রই বাহির থেকে ফিরেছে। ভাইজান, আমার আপা চলে যাচ্ছে, তাই আপনার সাথে কিছু কথা বলতে এসেছে। শাহানা চৌধুরীর কথায় পত্রিকা থেকে চোখ তুলে তাকায় নওয়াফ চৌধুরী। সহসায় তার চোয়াল শক্ত হয়ে আসে রাগে। আলাপচারিতায় ব্যাঘাত ঘটায় নওয়াফ চৌধুরীর সঙ্গে চোখ তুলে তাকায় তার 2 ভাই নওশেদ ও নূর চৌধুরী। তারাও আগুন দৃষ্টি নিক্ষেপ করে সাহারা খাতুনের ওপর। তোমার সাহস কি করে হয়? তুমি এখনো আমার বাড়িতে আমার সামনে দাঁড়িয়ে আছো, এক্ষুনি বেরিয়ে যাও। নওয়াফ চৌধুরীর হুঙ্কারে রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসে মোহনা চৌধুরী আর রূপালী চৌধুরী। সেই সাথে নিচে নেমে আসে বাড়িতে উপস্থিত থাকা সকল অতিথিবৃন্দ। ততক্ষণে ডাইনিং টেবিল থেকে ও সবাই ছুটে এসেছে ড্রয়িং রুমে। সকলেই তাদের দিকে তাকিয়ে আছে কৌতূহলী দৃষ্টিতে। এতগুলো মানুষ দেখে পুনরায় রাতের মতো লজ্জায় আর অপমানে মাথা নুইয়ে ফেলে সাহারা খাতুন। তবে নিজেকে ধাতস্থ করে মাথা নুইয়ে নিচু স্বরে বলে, আমাকে ক্ষমা করে দিন ভাইজান, আমি অনেক বড় পাপ করে ফেলেছি। কি থেকে কি করে ফেলেছি নিজেও জানি না। আমার স্বামী মারা যাওয়ার পর থেকেই এমনটা হচ্ছে। মানসিক দুশ্চিন্তায় হয়তো মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি, বিবেক বুদ্ধি লোপ পাচ্ছে দিনে দিনে। সাহারা খাতুন থামেন। নওয়াফ চৌধুরীর নুইয়ে রাখা মুখটার দিকে তাকিয়ে পুনরায় করুণ কণ্ঠে বলে, আসলে প্রিয়ন্তীর সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু ওকে দেখার পরপরই আমার স্বামীর দ্বিতীয় পক্ষের মেয়ের কথা মনে পড়ে যায়, যেই মেয়েকে তিনি মৃত্যুর পর তুলে দিয়ে গিয়েছিলেন আমার ঘরে, আর সেই সাথে তার সকল সম্পত্তি করে দিয়েছে ওই মেয়েটার নামে। সন্তানদের একটা কানা করিও দিয়ে যায়নি। আপনিই বলুন, আমার রাগ হবে না? হবেই তো, হয়েছে ও, কিন্তু কিছু করতে পারিনি আমি। কেন জানেন? সে যে এখন সোনার ডিম পাড়া হাঁস, তার দয়ায় তো বেঁচে আছি আমরা। তাই ওই মেয়ের ওপর হওয়া সকল রাগ আর ঝাল মিটিয়েছি
এই মেয়েটার ওপর? শেষের কথাটুকু এতটাই হিংস্র ছিল যে সকলে অবিশ্বাস্য চোখে তাকায় শাহানা চৌধুরীর দিকে। কথাগুলো কানে আসতেই ঘৃণায় মুখ কুঁচকে ফেলে উপস্থিত কয়েকজন। তবে কথাগুলো শুনে তেতে ওঠে নওশেদ চৌধুরী। গর্জে বলে ওঠে, আপনি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যান। আপনাকে আপা বলে ডাকতে আমার ঘেন্না লাগছে। ছি, একটা মানুষ এতটা নিচে কি করে নামে? নওশেদ চৌধুরী থামে, লম্বা একটা শ্বাস টেনে দৃষ্টি নিক্ষেপ করে দূরে চেয়ারে মাথা নিচু করে বসে থাকা প্রিয়ন্তীর দিকে। আচ্ছা, মেয়েটাকে কি কাছে? নিঃশব্দে কান্না যে মেয়েটার স্বভাব। নওশেদ চৌধুরী পুনরায় গর্জে ওঠে, আপনার সাহস কি করে হয় আমার প্রিয় মায়ের সাথে এত নোংরা একটা খেলা খেলার? অন্যের উপর পুষে রাখা রাগ ওর উপর ঝাড়লেন কেন? বলুন কেন ঝাড়লেন? ও তো আপনাদের সাথে কোনো অন্যায় করেনি, কোনো ক্ষতি করেনি আপনার, কিন্তু আপনি ওর অনেক বড় ক্ষতি করে দিলেন। সাহারা খাতুন কেঁপে ওঠেন সেই হুঙ্কারে। নিজেকে ধাতস্থ করে আমতা করে বলে, আমাকে মাফ করে দাও ভাই, আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে। তোমরা বললে আমি এখনই প্রিয়ন্তীর পায়ে ধরে ক্ষমা চাইবো। সাহারা খাতুনের কথায় মুখ ঘুরিয়ে ফেলে নওশেদ চৌধুরী। সহসাই নূর চৌধুরী কাটকাট কণ্ঠে বলে, প্রিয়, কেন আপনাকে স্বয়ং সৃষ্টিকর্তাও ক্ষমা করবে না? তাই সময় নষ্ট না করে এখনই বেরিয়ে যান। আপনার নিঃশ্বাস আমাদের বাড়ির বাতাসকেও দূষিত করছে। সাহারা খাতুন অবিশ্বাস্য চোখে তাকায়। বাড়ির 3 কর্তাকে তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিতে দেখে সহসাই সকল আশার আলো নিভে যায় ধপ করে। আশেপাশে চোখ ঘোরাতেই দেখতে পান উপস্থিত সকলেই তার দিকে তাকিয়ে আছে ঘৃণিত দৃষ্টিতে। কারো কারো চোখে মুখে ফুটে উঠেছে তিরস্কারের ছাপ। সাহারা খাতুন দীর্ঘশ্বাস ফেলে, চোখ ঘুরিয়ে দুপা এগিয়ে যেতেই ছুটে আসে প্রিয়ন্তী। আন্টি, আপনি যাবেন না প্লিজ? প্রিয়ন্তী থামে, দূরিয়ে তাড়িয়ে থাকা শাহানা চৌধুরীর করুণ মুখটার দিকে তাকিয়ে পুনরায় বলে, আপনি চলে গেলে মেজমের মন খারাপ হবে। এমন একটা দিনে সে মন খারাপ করে থাকলে আমাদের কারোরই ভালো লাগবে না। থেকে যান প্লিজ। প্রিয়তির ডাকে পিছু ফিরে তাকায় সাহারা খাতুন, তবে অবিশ্বাস্য চোখে তাকায় উপস্থিত সকলে। যেই মেয়েকে নিয়ে এত কিছু, সেই মেয়েই কিনা তার অন্যায়কারীর পথ আটকাচ্ছে। এটা আদৌ সম্ভব? একটা মানুষ এতটা ক্ষমাশীল হয়? তৎক্ষণাৎ ছুটে আসে নওশেদ চৌধুরী। প্রিয়ন্তীর করুণ মুখটার হাত রেখে অবিশ্বাস্য ভঙ্গিতে বলে, প্রিয়, এসব কি বলছিস? নিজের মুখেই তো শুনলি সে এতক্ষণ কি বলল, তারপর তুই তাকে আটকাচ্ছিস। প্রিয়ন্তী মলিন হাসে, সাহারা খাতুনের নিচু মুখটার দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলে, উনি তো আমার মায়ের মতোই মামা। উনি না হয় একটু ভুলই করে ফেলেছে, তাতে কি? উনি তো ওনার ভুলটা বুঝতে পেরেছেন। সন্তানরা ভুল করে যেমন মায়েরা ক্ষমা করে দেন, তেমনি মায়েরা ভুল করলেও তো সন্তানদের ক্ষমা করে দেওয়া উচিত, তাই না? নওয়াব চৌধুরী মৃদু হাসে, তার চোখে জল চিকচিক করছে। ছোট্ট বাচ্চাটার উদারতা দেখে সে গর্বিত হয়। সহসাই ধীর পায়ে এগিয়ে এসে প্রিয়ন্তীর গাল দুটো চেপে ধরে আদরে ভঙ্গিতে সেখানে চোখজোড়া স্থির করে নমনীয় কণ্ঠে বলে, ক্ষমা মহাৎগুণ, না হলে এক্ষুনি তোকে ঠাটিয়ে দুটো চর মারতাম। আমাকে ক্ষমা করে দে মা, আমি সত্যিই অনেক বেশি অন্যায় করে ফেলেছি তোর সাথে, যা আসলে ক্ষমার অযোগ্য। সাহারা খাতুনের কথায় চোখ ঘুরিয়ে তাকায় প্রিয়ন্তী। মামার কাছ থেকে সরে গিয়ে ধীর পায়ে এগিয়ে যায় সাহারা খাতুনের কাছে। ভয়ে ভয়ে তার হাত দুটো চেপে ধরে আমতা করে বলে, মা ডেকেছেন, আবার ক্ষমাও চাচ্ছেন? জানেন না, মা হলো ক্ষমার জীবন্ত প্রতিচ্ছবি। আমি অনেক আগেই আপনাকে ক্ষমা করে দিয়েছি, একটু রেগে নিই আপনার ওপর। যেটা হয়েছে সেটা হয়তো আমার ভাগ্যে ছিল, আর আমি ওই ভাগ্যটা মেনে নিয়েছি। বলে দৃষ্টি নিক্ষেপ করে ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা সৌহার্দের দিকে, যে পকেটে হাত গুজে তার দিকে তাকিয়ে আছে শান্ত দৃষ্টিতে। সেই দৃষ্টি যেন তাকে হুঙ্কার দিয়ে বলছে, প্রিয়, তোকে আমি খুন করবো এমন উদারতা দেখানোর জন্য। প্রিয়ন্তীর চোখ ঘুরায় সাহারা খাতুনের হাত দুটো আরেকটু চেপে ধরে আদরে ভঙ্গিতে বলে, আপনি ঘরে যান, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। সকলে মুগ্ধ নয়নে দেখে প্রিয়ন্তীর উদারতা। মেয়েটি যেন সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ক্ষমা করেও মন জয় করা যায়, যেমনটি সে পেরেছে উপস্থিত সকলের মন জয় করে। প্রিয়ন্তী ছুটে চলে যায় রান্নাঘরে। প্রিয়ন্তী চলে যেতেই ধীর পায়ে এগিয়ে আসে শাহানা চৌধুরী, যে এতক্ষণ দূরে দাঁড়িয়েছিল চুপটি করে। সকলকে অন্যমনস্ক হতে দেখে সকলের চোখের আড়ালে গা ঘেঁষে দাঁড়ায় সাহারা খাতুনের। উজ্জ্বল মুখটা বোনের কানের কাছে নিয়ে হিসিয়ে বলে,